আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ যেটা বলে ওটাকে আমি ছুঁয়েছি এবং ওটা ধরেছি। আলহামদুলিল্লাহ। মানে আপনি যখন ওটা ফার্স্ট দেখবেন অনেক ভাই, আই থিঙ্ক সো আপনি চোখে পানি ছাড়া আর কিছুই করতে পারবেন না, মানে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে। সাব্বির কেমন আছো? আসসালামু আলাইকুম অনিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি আমি অনেক গল্প আছে তোমার সাথে, তো আস্তে আস্তে জি আমরা করব অবশ্যই। আমাদের এবং তো, আমাদের 4-5 জন গেস্টও আমাদের সাথে জয়েন করবে। তো এর মধ্যে তোমাদের আমার খুবই প্রিয় একজন বন্ধু, তোমারও খুবই প্রিয় একজন মানুষ, তানজিল চৌধুরী। তো সে কিছুক্ষণের জন্য আসবে। ওর এই মুহূর্তে ওর দাদির আজকে একটু শরীরটা খারাপ, তো ওকে ফ্যামিলির ওকে। সাথে টাইমটা স্পেন্ড করছে, তো চেষ্টা করবো নো, জয়েন করার নো, জন্য আমাদের এই লাইভের মধ্যে। আমাদের গতকালকে নো লাইভটা প্রবলেম। সাব্বির তাসকিনার সৌম্যর সাথে 2 ঘন্টা পার হয়ে গিয়েছিল, তো আজকে চেষ্টা করব এতক্ষণ নাইস। না, তোমাকে এতক্ষণ আটকাবো না আমরা, কারণ আমরা আজকে একটু দেরিতেও শুরু করছি। তো আলহামদুলিল্লাহ। অনেক অনেক গল্প আছে, অনেকদিন পর তোমাকে আসলে স্ক্রিনে দেখে খুব হ্যাঁ ভালো অনেক ভাই, লাগতেছে। আমিও দেখতেছি আপনার আহ, অনেকদিন পর। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? অস্ট্রেলিয়া সব ঠিকঠাক আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। এটা যেহেতু তুমি বললা, আমরা অস্ট্রেলিয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা হুম খুবই ভালো আছি। আমাদের সরকার আসলে কিছু উদ্যোগ নিয়েছিলেন হুম বেশ ভালো ভালো, যে অস্ট্রেলিয়ান যারা নাগরিক তাদেরকে সুরক্ষায় রাখার জন্য, তাদেরকে হুম। ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার সবই করে দিচ্ছে। কিন্তু আসলে আমরা জানি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে প্রচুর মানুষ আসে পড়াশোনা করতে, রাইট তাদের রাইট। কোনো তারা কোনো সাপোর্ট সরকারের থেকে পায়নি। তো আমরা যারা ক্রিকেট খেলি, আসলে আমাদের এখন সিডনিতে তুমি অনেকেই চিনো যারা রাইট হ্যাঁ। ক্রিকেট ক্রিকেট খেলে। তো আমাদের ক্রিকেটারদের হ্যাঁ। মধ্য থেকে এখন 500 জন বাংলাদেশি প্লেয়ার সিডনিতেই থাকে, ক্রিকেট খেলে, যারা রোববার দিন ফ্রি টাইম আচ্ছা অবসরে আচ্ছা। আমরা আমাদের লিগে খেলে। তো ওইখান থেকে কিছু বড় ভাইরা, কমিউনিটির বড় ভাইরা এসে তারা এই সব ছাত্রদেরকে 2 বেলার খাবার রোজ প্রোভাইড করতেছে গত 2-3 মাস ধরে। তো গ্রেট গ্রেট। ঈদের দিন হচ্ছে তাদের শেষ আয়োজন। তো কাচ্চি বিরিয়ানি সেমাই দিয়ে তারা আর কি ইয়াতে করে দিচ্ছে। ভরপুর আর ভরপুর। হ্যাঁ, একদম ভরপুর অবস্থা। তো বাট অবশ্য একই সময় আমাদের খুব কষ্ট লাগে দেশের অবস্থা দেখে, দেশের পরিস্থিতি দেখে। বাংলাদেশে অনেক মানুষ না খেয়ে আছে। তো আসলে মানে একটা কথা আমার বলতে হয়, আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে বলবো যে আহ, তোমার তুমি যে রাজশাহীতে যে কাজগুলো করছো, আসলে আমরা জানি যে যখন নেগেটিভ কিছু একটা হয় তখন মিডিয়ার মানুষজন লাফালাফি করে, মানে ছাড়ে না, ক্রিকেটারদেরকে রাইট স্পেশালি রাইট। মানে। কিন্তু তুমি যেই কাজটা করছো, আমি আমাদের দর্শকদেরকে বলি, প্রায় আমি জানি মোর দেন 500 জন রাজশাহীর ফ্যামিলিকে তুমি হেল্প করছো যেভাবে সম্ভব। কিন্তু সবচেয়ে মোস্ট যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সাব্বির, তোমার যে তুমি নিজ হাতে তাদেরকে তুমি খাবার পৌঁছে দিচ্ছ, নিজ হাতে তুমি মাস্ক পরে, গ্লাভস পরে, সানগ্লাস পরে, তোমাকে চেনা যাচ্ছে না এমন এরকম অবস্থা, কিন্তু তুমি তাদেরকে হেল্প করছো। এবং তুমি একটা লাইভে এসে বলেছিলে যে তোমার তোমার শো অফ করার কোনো ইন্টেনশন নাই, বা তুমি তুমি এটা নিজের থেকেও ফেসবুকে মনে হয় পোস্টও দাওনি যে আমি এই রাইট। কাজটা করছি। তো জি। আসলে মানে আল্লাহ তোমাকে হেদায়েত দেখ এই 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 শুভ কাজটার জন্য। তো বলো আমাদেরকে একটু বলো রাজশাহীতে মানুষের কি হ্যাঁ অবস্থা। অ্যাকচুয়ালি আপনি একটা ভিউ দেখায় আপনাকে, যে আমি জি আসলে এটা এটা কিভাবে টার্ন ওভার করতে হয়, এটা মানে ওর পিছনে কিভাবে আপনি ওই যে এমনি নিচে, নর্মাল দেখাই। আচ্ছা হ্যাঁ শিওর শিওর শিওর, ঘুরে দেখো, অসুবিধা নেই। ওকে। এই যে হচ্ছে আমি ছাদে আছি, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য ছাদে উঠছি যে আসলে এইটা আমার হচ্ছে এরিয়া। আচ্ছা যত চোখ চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর দেখা সো যাচ্ছে। এটা হচ্ছে আমার এরিয়া। সো অ্যাকচুয়ালি অনেক ভাই, আমি শো অফ করতে চাই না এই জন্য যে একটা মুসলিম পিপল যদি কাউকে দান করে, তো আমি চাই না যে রিওয়ার্ডটা আমি এই পৃথিবীতেই পাই, আমি রিওয়ার্ডটা যেন পাই কিয়ামতে অথবা হাসরের ময়দানে, বা আমি যখন আমার কোনো সময় কোনো হেল্প দরকার যখন হয় না মানুষের, হেল্পের সময় তো আমাকে উপরে তো টাকা দিবে না কেউ, সব দিবে আমাকে, আলহামদুলিল্লাহ। হুম। আমাকে কেউ না কেউ একটা পুণ্য দিবে। তো আমি চাই যে ওই জিনিসটা আমি না ওখানে পাই আর কি। শো অফ করি না এই জন্য যে, কারণ দান জিনিসটা এমন জিনিস কি ভাই, মানুষ যদি আমি শো অফ করি, হ্যাঁ তো 10টা লোকের উপকার হবে, কিন্তু এট দ্য সেম টাইম মানুষ গালি দিবে আমাকে যে যারা টাকা আছে শো অফ করতেছে, আমি এই জিনিসটা কখনোই করতে চাই না। আমি চাই যে গোপনে দান করে যেন, আমি যেন যাকে হেল্প করি সে যেন বুঝুক, আর আল্লাহকে যেন কবুল হোক, এটা আমার হচ্ছে নিয়ত অবশ্যই। আর কি। সো এটাই আমি এখন পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। জানি না কতদূর পর্যন্ত করবো, যদি আমার 1 টাকা যদি থাকে আমি আটানাও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার নিয়ত আর কি, যে অ্যাটলিস্ট যেন মানুষ মানে আমাকে যেন না বলে যে সাব্বির টাকা আছে দিয়ে চলে যাচ্ছে, এটা জাস্ট শো অফ করতেছে। আসলে শো অফ করার কিছু না, দানশীলটা আমি যেন পরবর্তী লাইফে যেন আমি যেন উপরে যেন আমি যেন এটার আমি যেন রেজাল্ট পাই আর কি, এটাই আমার মেইন টার্গেট আর কি।
অবশ্যই না, রাজশাহীর মানুষ তো তোমাকে অনেক ভালোবাসে, এটা তো কোনো ডাউটই নেই যে এবং মানে তোমাকে আমি বলি তুমি প্রিন্স অফ রাজশাহী। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, এই তোমার ছাদের ছবিটা দেখার পরে আমার আমার খুব ভালো লাগলো, কারণ আমি মনে হয় রাজশাহীতে প্রায় 15 থেকে 20 বছর হয়ে গেছে আমি রাজশাহী যাই না। কিন্তু ছোটবেলায় আচ্ছা। আমি প্রত্যেক বছরে আমি রাজশাহীতে যেতাম, আমার বাবা রাজশাহী ক্যাডেট কলেজের ও ছাত্র আচ্ছা ছিল। আচ্ছা। তো প্রত্যেক আপনি জানেন ভালো তো রাজশাহী কত সুন্দর, কত শান্ত, কত নিট অ্যান্ড ক্লিন। অসম্ভব নিট অ্যান্ড ক্লিন একটা শহর। ইটস এ আমি হ্যাভেন যে। এবং আমি এটাও বলতে চাই যে শীতকালে রাজশাহীতে ওর রিউনিয়নটা হতো। শীতকালে রাজশাহী, আমার দেখা দুনিয়াতে আমি অনেক শহরে গিয়েছি, ইটস ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং, অ্যামেজিং সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামেজিং সিটি, রাইট অ্যামেজিং রাইট। সিটি। তো খুব সেই শান্ত। রাজশাহী এখন এখন টোটালি মানে চেঞ্জ, মানে পুরা তার চেঞ্জ, সাথে পুরা পুরা চেঞ্জ। চেঞ্জ। হ্যাঁ, পুরা চেঞ্জ। তো আহ, সাব্বির, আমার কিছু গেস্ট আছে, তাদেরকে আমি আস্তে ধীরে অ্যাড করব, শিওর যাদেরকে শিওর তুমি খুব ভালো করে চিনো। তো দেখলে শিওর। দেখলে হয়তো বা তোমার ভালো লাগবে অনেকদিন পরে তাদেরকে। অবশ্যই অনেকদিন, কি হ্যাঁ অনেকদিন পর দেখা হবে আর কি, হয় না? আপনার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, ফেসবুকে অ্যাড আছে অথবা সামটাইম আপনি ব্যস্ত থাকেন, আমি ব্যস্ত থাকি, অথবা কথা বলা হয় না, বাট হয় না একটা হৃদয়ের একটা টান, একটা ভালোবাসার টান, যে হ্যাঁ আপনি এটা নক দিয়েছেন বা আমি একটা নক দিচ্ছি, রিপ্লাই সেকেন্ডে সেকেন্ডে আসে আর কি। সো এটা অবশ্যই, ইটস এ ইউনিট, ইটস এ ইউনিট না। অবশ্যই। এটা কখনো ব্রেক হয় না ইনশাআল্লাহ। না, আমার আসলে জীবনে তোমার তোমার যে চেঞ্জটা এসেছে, আমারও বিয়ে হওয়ার পরে আসলে মানে ফ্যামিলি টাইম বাচ্চা একটু দিতে বাচ্চা হয়। সরি সরি, বাচ্চা ভালো আছে, বেবি ভালো আছে? বেবি ভাবি আল্লাহর ভালো রহমতে, আছে? আল্লাহর রহমতে ভালো আছে। তো মেয়ে বাচ্চা যেহেতু আমি ওকে আলহামদুলিল্লাহ, আ- এক আ- পা জান্নাত, আ- এক পা জান্নাত আপনার কিন্তু ভাই। ভেরি ভেরি ব্লেসফুল, ভেরি ব্লেসফুল। না মাশাআল্লাহ, ও খুবই ভালো। কিন্তু আমি এটার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ। তোমার তোমার আমাদের আপুর সাথে, ভাবির সাথে তোমাকে খুবই সুন্দর মানাইছে, মানে এত থ্যাংক সুন্দর ইউ লাগে, থ্যাংক ইউ। মনটা খুবই ভালো হয়ে যায়। এবং মানে আরেকটা জিনিস সাব্বির, যেটা আমার আমার না বললেই নাই, যে আমি তোমাকে খুব কাছের থেকে বেশ কয়েক বছর ধরে দেখেছি। তো তোমার এখন তোমাকে দেখে যেটা আমার মনে হয় যে তোমার মানসিক শান্তিটা তুমি পেয়েছো, এবং সেটা রাইট ধর্মের থ্রু দিয়ে, ইসলামের থ্রু রাইট। দিয়ে। যে প্রত্যেক শুক্রবারে কিন্তু আমি দেখি, আমি লাইক দেই, ফলো করি, যে তুমি জুম্মা মুবারক দিয়ে একটা ছবি দাও, মসজিদের ছবি, বা তুমি নামাজ পড়তে যাচ্ছ সেরকম একটা ছবি দিচ্ছ। তো রাইট। তুমি তোমার আমাদের আপুকে নিয়ে, ভাবিকে নিয়ে টার্কিতে ঘুরতে গিয়েছিলে, বা সাথে সাথে উমরাও বোধহয় করে এসেছিলে ওই একই সময়। হ্যাঁ হ্যাঁ, ওমরা যদি আমার করেছি। উমরাও করেছো। তোমার বাবা মার সাথে তুমি রেগুলার ছবি দাও, স্পেশালি মাকে নিয়ে প্রচুর ছবি দাও। তো মানে আগের যেই সাব্বির রহমানটা ছিল আর এখন যেই সাব্বির রহমানটা, এটা মানে আসলে আমাদের দর্শকদেরকে একটু তুমি আজ পবিত্র রমজান মাস, আমাদের অস্ট্রেলিয়াতে অবশ্য চাঁদ আজকে রাতে দেখা যায়নি, তো ঈদ হয়তো বা আমাদের সোমবারে হবে। তো সোমবার। ধর্মের থ্রু দিয়ে তুমি কিভাবে নিজেকে কিভাবে মানে এই শান্তনের, আমার কি কথাটা কি সত্য যে আসলে ধর্ম থ্রু দিয়ে, ইসলামের থ্রু দিয়ে তুমি একটা পিস বা একটা শান্তি খুঁজে পেয়েছো কোনো একদিক দিয়ে? রাইট, অবশ্যই অনেক ভাই। ব্যাপার হচ্ছে আমি আগে হয়তো নামাজ কালাম পড়তাম, হয়তো আমি দুষ্টুমি করতাম, সবই করতাম, বাট বিয়ে লাইফের কিন্তু একটা অনেক বড় একটা ব্লেসফুল, মানে ব্লেস আপনার আপনার জন্য বয়ে নিয়ে আসবে, মানে আপনি আল্লাহর ইয়া হয়ে বন্ধন হচ্ছেন একটা মেয়ের সাথে, এবং আপনি ওর সাথে সময় কাটাচ্ছেন, থাকতেছেন, ঘুরছেন, ফিরছেন, ইচ এন্ড এভরিথিং শেয়ার করছেন, লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে আমি আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ যেটা বলে, ওটাকে আমি ছুঁয়েছি এবং ওটা ধরেছি। আলহামদুলিল্লাহ। মানে আপনি যখন ওটা ফার্স্ট দেখবেন অনেক ভাই, আই থিঙ্ক সো আপনি চোখে পানি ছাড়া আর কিছুই করতে পারবেন না, মানে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে। তো যখন আপনি দেখবেন যে আল্লাহর একটা এত সুন্দর সুন্দর মানে দৃশ্য, এত সুন্দর সুন্দর জিনিস পর্যন্ত দেখবেন, বা এত সুন্দর হাত দিবেন, ছুবেন, তো আপনার কাছে আপনার জিন্দিগি যে শান্তিটা আসবে না ভিতর থেকে, এটা কোথাও পাওয়া যাবে না। আর আমি কখনো এরকম লাইফ আমার যে আসবে আমি কোনো চিন্তা করতে পারিনি। হ্যাঁ আমি ক্রিকেটার ছিলাম, ক্রিকেটার আছে এখনো, বাট ক্রিকেটের পাশাপাশি আমার নিজের কিছু ফ্যামিলি লাইফ আছে, আমার পার্সোনাল লাইফ আছে। সবকিছুর মধ্যে কিন্তু আমি অ্যাড করে ফেলছিলাম সবকিছু। সো আমার যে পার্সোনাল লাইফ আলাদা, ক্রিকেট লাইফ আলাদা, আমার ফ্যামিলি টাইম আলাদা, ফ্রেন্ড সার্কেল আলাদা, এটা আমি আস্তে আস্তে ধীরে সুস্থে আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। এবং যখন আপনি আস্তে আস্তে টাইম বের করবেন সবকিছু নিয়ে, খুব সুন্দর একটা ডিসিপ্লিন ওয়েতে চাবেন, তো আমার কাছে মনে হয় না এর চেয়ে বেস্ট লাইফ আর কোথাও আছে, টু বি অনেস্ট। মানে না, আলহামদুলিল্লাহ, এক্সপ্লেইন কথাগুলো কথাগুলো শুনে এক্সপ্লেইন খুব করাটা খুবই মানে আমি করতে পারছি না, তারপর আমি আপনাকে বলার চেষ্টা করছি। না, তোমার আহ, ভয়েসের মধ্যে বোঝা যাচ্ছে জেনুইনিটি। আর সাব্বির, আমি আরেকটা কথা বলি না, আমি তো থাকি সিডনিতে, অস্ট্রেলিয়াতে, অনেকে যারা দেখছে লাইভটা হয়তো বা জানে না, কিন্তু মানে আজান শুনে যে কি ভালো লাগতেছে, আমার গায়ের লোম মানে দাঁড়িয়ে গেছে। আমাদের এখানে আজান শোনা যায় না, এটা একটা মানে খুবই একটা ডিসঅ্যাডভান্টেজ জিনিস। তো আজান শুনে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এটা আসলে একটা আলাদা রকম, তুমি যেটা বলছো, তুমি তুমি সেটা আমার আমার জাস্ট আজানটা শুনে মনে শান্তি আছে। তুমি এই কাবা শরীফ ছোঁয়ার তোমাকে আল্লাহ তৌফিক
দান করেছিল। তো জি। আমি আমি বুঝতে পারছি যে এই এই যে ফিলিংটা আসে। তো সাথে মানে অবশ্য ধর্মের থ্রু দিয়ে, কিন্তু সাথে একজন মানে পারফেক্ট লাইফ পার্টনার, আমরা বলি ব্যাটিং রাইট, পার্টনার রাইট, যেটা, ব্যাটিং রাইট, পার্টনার রাইট। তো খুবই ইম্পর্টেন্ট। যে ব্যাটিং করার সময় খুবই যে নন ইম্পর্টেন্ট। স্ট্রাইকারে কি আছে তার সাথে যে একটা যদি না থাকে, মিলবন্ধন না হয় বা আন্ডারস্ট্যান্ডিং না হয়, দেন ডিফিকাল্ট হয়ে যায়। বোলিংও মানুষ পার্টনারশিপে বোলিং করে, টিমমেটরা কিভাবে একটা রাইট। চ্যাম্পিয়নশিপ দলে থাকার জন্য দল ইম্পর্টেন্ট। তো আমাদের যে আপু বা বৌদি, ওনার যে ভাবি, ওনার যে তোমার লাইফের উপর ইনফ্লুয়েন্সটা, তো আমি জানি তুমি তার মধ্যে তোমার লাইফে পারফেক্ট পার্টনার খুঁজে পেতে। তুমি অনেক জায়গায় বলেছো যে তোমার এটা বেস্ট পার্টনারশিপ। তো অ্যাবসলিউটলি রাইট। তো ওর যে ইনফ্লুয়েন্সটা তোমার লাইফে বা তোমার ক্যারিয়ারে বা তোমার পার্সোনালিটিতে যে প্রভাবটা পড়েছে, সেটা ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতে। ফার্স্টলি ওর সাথে আমার রিলেশন 6 বছর আগে থেকে। আমরা লাভ ম্যারেজ করেছি। 6 বছর থেকে আমি ওকে চিনি। সেকেন্ডলি হচ্ছে আহ, ওকে আমি এত ভাবে চিনি যে ও খুব শান্তশিষ্ট একটা মেয়ে। মানে হয় না, আমি বাসায় যখন আমি বোরিং লাইফ। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আলহামদুলিল্লাহ। হাবিব ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এ যেটা বলছো অনিক ভাই, সরি, যেটা কে যেটা কে বলতেছিলাম যে যে হয় না যে আমি বাসায় একা থাকতাম, ব্যাচেলর লাইফ লিড করতাম। মাথায় একটা ইয়াং ছেলে, অনেক রকমের খারাপ চিন্তা আসতো। একটু বাইরে আড্ডা বেরাসি, একটু লেট নাইট বাসায় ঢুকি, একটু এদিক ঘুরে বেড়াই, ওদিক ঘুরে আসি। বাট টু বি অনেস্ট, লাস্ট 1.5 বছর 2 বছর এরকম কোনো চিন্তা আমার মাথায় আসে না। আমি ওকে কিভাবে টাইম দেবো, বাসায় যে কিভাবে ওর সাথে টাইম স্পেন্ড করবো। প্র্যাকটিস পরে, আমি প্র্যাকটিস তো একটা আলাদা আলাদা টাইম স্পেন্ড করি, প্র্যাকটিসের পরে আমি যে টাইমটা বাসায় স্পেন্ড করি, আমার কাছে বেস্ট টাইম মনে হয় আমার লাইফে। সেরা টাইম পার করি আমি সবসময়। না, আলহামদুলিল্লাহ। আমি কিছু জায়গায় শুনেছি যে কথাটা কতটুকু সত্য তুমি হয়তো বলতে পারবে, যে তুমি রান্না রান্না করে খাওয়াচ্ছ বাসায় এই লকডাউন পরিস্থিতিতে। তো সাব্বির রহমান ক্রিকেটার তো বেশ ভালো ক্রিকেটার, শেফ হিসাবে কিরকম? অ্যাকচুয়ালি লাস্ট 2 মাসে যা শিখেছি লাইফে, আমার কাছে মনে হয় যে এই 2টা মাস আমার কাছে সবচেয়ে বেস্ট 2 মান্থস। হয় না, আমি আপনি আপনি দেশের বাইরে আছেন, হয়তো ফ্যামিলি বাংলাদেশে। হাবিব ভাই লাবিব ভাই ভালো মতো জানি এই জিনিসটা। আমরা যেরকম ক্রিকেট প্লেয়ার আছে বা বড় বিজনেসম্যান যারা অনেক অনেক বিজি থাকি, আমরা ফ্যামিলি টাইম দিতে পারি না সহজে, কোন সময় কাছে আসতে পারি না, 1-2 দিন বা 7 দিন বা 10 দিন। এই কোয়ারেন্টাইনের জন্য আমি 2.5 মাস রাজশাহীতে আছি স্টিল। আর আমি 2.5 মাস কেন, আমি 250 বছর, 250 লাখ বছর আমি যদি রাজশাহী থাকি, আমার কোনো তৃপ্তি মিটবে না। মানে আমার তখন আমার চোখ দিয়ে পানি বেরোয় যে আমি আরেকটু যদি সময় পার করতে পারতাম। সো আই লাভ মাই ফ্যামিলি। যে যখনই সুযোগ পাই, আমি যখনই কিছু না হয় আমার, আমি মনে হয় যে আমি রাতে চলে আসি, আমার দিনে দেখা করে চলে আসি। সো এই 2.5 মাস 2টা মাস আমার লাইফে বেস্ট লাইফ। সো বেস্ট টাইম। রান্না বান্না আমি কখনো শিখি নাই, বাট সবসময় আমি শেখার চেষ্টা করেছি। যে এটা হয়তো বা আমি কফিটা বানাই দিই ওকে, হয়তো বা একটু বিফ রান্না করছে, আমি একটু কিছু একটা মশলা দিই, যেন অ্যাটলিস্ট যেন দুইজন মিলে কাজটা করলাম। হয় না? সো আমি চেষ্টা করছি বিফ রান্না করার। 2 মাসে বিফ রান্না শিখেছি আলহামদুলিল্লাহ। টেস্টি হয়, বাট মেয়েদের হাতে যে রান্না, মায়ের হাতে যে রান্না, ওটা মনে হয় এখনো পারফেকশন দিতে পারি নাই। আর খিচুড়ি রান্না করতে পারি নর্মালি। এগুলাই শিখতেছে আর কি। এই যেমন নর্মালি ব্যাচেলার হলে কি করতে পারতাম, বা হয়তো বউ কোনো অসুস্থ হলে, বা হয়তো বা ও যদি কোনো সময় মনে করে যে আজকে তুমি রান্না করে দাও, ওইটুকু যে প্রিপারেশন দিতে পারি, ওটা চেষ্টা করছি করার জন্য। না, চেষ্টাটা অবশ্যই অনেক। তো সাব্বির, আমাদের সাথে যে গেস্টটা এসেছে তাকে আমি পরিচয় করে দিই, যারা তাকে চিনে না, লাবিব মাহমুদ। তো রাজশাহীতে দুজন একসাথে খেলে। কিন্তু আমি একটা কথা বলি, ফার্স্ট অফ অল সালাম লাবিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম অনেক ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। সাব্বির, আমি একটা কথা বলি তোমাকে, তোমার সামনেই বলি, এই মানুষটা প্লিজ। খুব খারাপ, খুবই খারাপ একটা মানুষ। লাবিব ভাই কেমন খুব ভাই? খারাপ একটা মানুষ। সে হচ্ছে এখন উনি হচ্ছে সিডনিতে থাকে না, উনি সিডনির একটু বাইরে থাকে, ক্যানবেরা শহরে থাকে। তো আমার একটা, আমরা রোববার দিন জাস্ট ফ্রেন্ডরা মিলে টিম আর কি, আমরা যে লিগ গুলা খেলি, কমিউনিটি ক্রিকেট লিগ গুলা খেলি, তো আমাদের মধ্যেই খেলা। তো আমার টিম গত বছরের চ্যাম্পিয়ন টিম, সিলভার বুলেটস টিমটা চ্যাম্পিয়ন টিম। তো এই ভদ্রলোকটা, আমরা এই বছরের কোয়ার্টার ফাইনাল খেলবো। হুম। ভদ্রলোকটা সে 3 ঘন্টা গাড়ি চালায় ক্যানবেরা থেকে সিডনি আসছে খেলার জন্য। খালি খেলার জন্য না, এসেছে কি করলো লোকটা, 30 বলে 70 রান করে আমাদেরকে ম্যাচটা হারাই দিয়ে এসে চলে গেল। এই এটা কি লাবিব ঠিক ভাই, কাজ লাবিব ভাই, ওয়ান্ডারফুল, বলেন? ওয়ান্ডারফুল। এটা কি ঠিক? এবং খালি ওইটাই না, তারপরে আমরা ওদের যে টার্গেট 140 রানের, আমাদের মনে হয় 40 বা 50 রান লাগতো 6-7 ওভারে, হুম। 7 উইকেট হাতে। তখন আমাদের সেট ব্যাটসম্যানকে সে মানে একটা দুর্দান্ত মানে স্টাম্পিং ছিল বোধহয় না, বা রান আউটের মতন, মানে উনি অ্যাজ এ আই উইকেট কিপার আউটস্ট্যান্ডিং। তো সে সে খালি ব্যাটিং করে শান্তি শান্তি পায় নাই।
সে সেটা করে দিয়ে গাড়ি চালাই সুন্দর মতন চলে গেল। তো লাবিব ভাই আপনি খুব খারাপ একটা মানুষ, আমি এখনো বলতেছি। I think আর I কি think বলবো? married life changes everything. তো লাবিব ভাই কেমন আছেন, আমাদেরকে বলেন একটু সাব্বিরের ব্যাপারে। সাব্বিরকে আপনি কিভাবে চিনেন? আপনারা অবশ্য রাজশাহীর মানুষ দুইজনে আমি জানি, তো যারা আগে জানে না তাদেরকে আপনি যদি বলতেন আপনাদের ফ্রেন্ডশিপের ব্যাপারে। আসলে আমি প্রথমে ওকে চিনছিলাম হলো গিয়ে ইয়াতে, আমরা ইন্টার স্কুল খেলতাম, ও তখন মনে হয় ভোলানাথ স্কুলে হয়ে খেলতো তখন। ওর আহ, ওই ইন্টার স্কুল ম্যাচেই ফার্স্টে ওর সাথে পরিচয় আর কি। মানে আমি ওকে ভালো মতো চিনতাম, কারণ ও ওই সময় থেকেই আর কি সবাই মোটামুটি চিনতো, ওরে নিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় খেলতো। তো যাই হোক, তারপর ভালো মতো ভাবে আসলে পরিচয় হয়েছে হলো কি ইয়াতে আন্ডার 17 খেলতে গেছিলাম দিনাজপুরে, রাজশাহী হয়ে। তখন সাব্বির মনে হয় আন্ডার 13-এ গেছিল হ্যাঁ, খালিদদের under সাথে 13 এ। সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওই সময় দিনাজপুরে গেছিল, তারপরে আর কি তারপর তো আমি আর 1 বছর পর ঢাকা লিগ খেললাম, সেখানেও সাব্বির এগেনস্টে খেলছিলাম। সাব্বির তখন বিকেএসপি হয়ে খেলতো, আমি তখন কালিন্দির হয়ে খেলছিলাম 1 বছর। right. Not Bengal. আমার মনে আছে ওই ম্যাচে আমি সাব্বিরকে স্টাম্পিং করছিলাম, ওর মনে আছে কিনা, বাট আমার মনে আছে, কারণ আমার মনে থাকার কথা স্বাভাবিক, ওই জন্য মনে আছে। তো আম, তারপর আর কি, তারপর তো আমি বাইরে চলে আসছি। তো তারপর আমার সাব্বিরের ক্লোজ ফ্রেন্ড খালিদ, খালিদ আসলে আমার ক্লোজ ছোট ভাই। তো সেই সোর্সে সাব্বিরের সাথে আমার পরিচয়। তারপর তো সিডনিতে আমরা অনেক মজা টজা করলাম, আসলো ওয়ার্ল্ড কাপের সময়, তারপর নিউজিল্যান্ড টুরে, ওই সময় অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। আর আসলে Good, আমার good. খেলাধুলার বেশি সুযোগ হয়নি, কারণ আমি আসলে যখন খেলাধুলার জন্য একটু সুযোগ মানে বাবা মার কাছ থেকে ছাড় পাইছি, তখনই অস্ট্রেলিয়া চলে আসছি। তার আগে তো চুরি চামারি করে সব লুকায় টুকায় কোনোভাবে খেলাধুলা হইতো আর কি। হ্যাঁ, তো এই লাবিব ভাই সাব্বির ভাই আপনারা ছোটবেলায় যেহেতু রাজশাহীতে ছিলেন, তো তখনকার দিনে রাজশাহীতে ফ্যাসিলিটিস কিরকম ছিল? রাজশাহী আমরা জানি খুলনা থেকে অনেক অনেক ভালো ক্রিকেটার এখন ন্যাশনাল টিমে আসতেছে, প্রচুর ক্রিকেটার আসতেছে। গতকালকে লাইভে তাসকিন সৌম্যর সাথে তানজিল যখন ছিল, তখন এই প্রশ্নটা আমি তানজিলকে করেছিলাম যে আগামী নেক্সটে আমরা কোন জায়গা অঞ্চলের প্লেয়ার দেখতে পারবো, তো ও বলেছিল নর্থ বেঙ্গল থেকে আসবে, পদ্মা সেতু হওয়ার পরে এটা কিছু আসবে। তো আসলে আমরা জানি যে দেশে তোমার একটা কিছুদিন আগে একটা লাইভ ছিল সাব্বির, সেখানে তুমি বলেছিলে যে ইন্ডিয়াতে ফ্যাসিলিটিস অসাধারণ, ইভেন দেহরাদুনের মতন Right, right. জায়গায় বা ধর্মশালার মতন জায়গায়, চিপার মধ্যে খুবই ভালো ফ্যাসিলিটিস। তো আসলে Right. তোমরা যখন ক্রিকেটটা খেলে আসছো রাজশাহীর মতন একটা জায়গায়, লাবিব ভাই সাব্বির ভাই আপনারা যখন ছিলেন, তো তখন ফ্যাসিলিটিসটা কিরকম ছিল আর এখন কিরকম, এটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করে যদি কোনোভাবে বোঝানো যেত। আমার মনে হয় লাবিব ভাই, আমার কাছে মনে হয় যে আগে যে আমার ফ্যাসিলিটি গুলো ছিল, ইন্টার স্কুল হইতো, জিয়া স্মৃতি হইতো, জাহাঙ্গীর স্মৃতি হইতো, মিটু আইনাল খেলা হইতো, এখন মনে হয় কিছু আর হয় না। বিকজ আগে যে আজ থেকে 7-8 বছর 10 বছর আগে যে ফ্যাসিলিটি ছিল রাজশাহীতে, প্র্যাকটিসের ক্যাম্প খুলেছে, বাট প্র্যাকটিসে হয় না, ম্যাচ প্রিপারেশন যেটা হয়, যে ম্যাচ খেলার একটা ছেলেরা যে সারা জীবন যে এক্সামিনেশন দিবে কোথায়, সারা জীবন যদি লিখে যায় পড়াশোনা করে যায়, তাহলে এক্সাম দিবে কোথায়, ইন্টার পরীক্ষা দিবে কোথায়? সো আমার কাছে লাইফে তাই না মনে হয়, কি মনে হয় যে এখনকার যে জাহাঙ্গীর জিএসসিতে কিছুই হয় না, মানে একটা টুর্নামেন্টও হয় না, ক্লেমন শুধু হয়। তো একটা প্লেয়ার যদি সারা জীবন প্র্যাকটিস করে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন অবশ্যই হবে যে আমি কখন ম্যাচ খেলবো, কখন আমি একটা সেঞ্চুরি করবো, কখন আমার কোচ আমাকে প্রমোট করবে, কখন আমার কোচ আমাকে এটা পিক করবে। সো এই টুর্নামেন্ট গুলো এখন আর হয় না, যেটা আগে লাবিব ভাইরা খেলতো। আমিও কিছুটা খেলেছি, বাট কি মনে হয় লাবিব ভাই, ঠিক না? হ্যাঁ, আসলে রাজশাহীতে আমি তো মাঝে মাঝে যাই, তখন আহ, আমি রবি ভাইয়ের নর্মালি বলি যে কোনো ম্যাচ থাকলে খেলবো, বা আমি বৈকালিতে নুর স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি কোনো ম্যাচ থাকলে খেলবো আর কি। কিন্তু এবার আর কি গিয়ে দেখলাম রাজশাহী লিগ হইতেছে না, না প্রিমিয়ার লিগ, না ফার্স্ট ডিভিশন, না সেকেন্ড ডিভিশন, রাজশাহীতে হয় না, ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার আর কি। আর জিয়া সিটি লোকাল যে ক্রিকেট গুলা সেগুলা একটাও হইতেছে না। কিন্তু হ্যাঁ, কিছু ক্যাম্প খুলছে, তারা খুব ভালো মতো প্র্যাকটিস করাইতেছে, বাট রাইট। আসলে এক্সামটা নাই। কারণ আমরা এক্সামিনেশন আসলে নাই। আমরা ক্রিকেটাররা খুব ভালো মতো জানি যে নেটে একটা ধরনের প্লেয়ার আছে, নেটে ফাড়াই ফেলে দিবে, প্র্যাকটিসে পারফেক্ট, ফিল্ডিং এ কোনো ক্যাচ মিস নাই, কিন্তু ম্যাচে গিয়ে তার চেহারা ডিফারেন্ট। সে রাইট। রান করতে পারতেছে না, বা ক্যাচ ধরতে পারতেছে না, বা ফিল্ডিং খারাপ হইতেছে। এই ম্যাচ প্র্যাকটিসটা আসলে আমাদের কমে গেছে, এটা ট্রু। ম্যাচ প্র্যাকটিসটা আমি কমে এগ্রি গেছে করি। ডেফিনেটলি। তারপর হচ্ছে আপনার এই যে এখানে যে ফ্যাসিলিটি গুলো আছে, কারণ একটা প্লেয়ার যে সারাদিন প্র্যাকটিস করে, তার তো মন চায় একটা ম্যাচ খেলার জন্য, সে তার ভুলটা কিভাবে সংশোধন করবে, ম্যাচের মাধ্যমে সংশোধন করবে। ম্যাচ যদি ভালো খেলে একটা হুম হুম কনফিডেন্স, হুম। ম্যাচ প্র্যাকটিসে মনে করো পৃথিবীতে কোথাও প্র্যাকটিসে সারাদিন প্র্যাকটিস করে আমার লাভ না যদি ম্যাচ না খেলতে পারে।
আর না true। রাজশাহীতে প্লেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে বিকজ অফ দ্য ম্যাচের জন্য। যে আগে আমি যেমন আমি ছোট থেকে বড় হয়েছি হচ্ছে জাহাঙ্গীর স্মৃতি, লোকাল ক্রিকেট, টেনিস বল ক্রিকেট, হ্যাঁ হ্যাঁ true। ইভেন কি আমার বাড়ির পাশে ডিম বলও খেলেছি। তো এই হুম। টুর্নামেন্ট গুলো আস্তে আস্তে কমে গেছে এবং খেলাগুলো আর হচ্ছে না। আই ডোন্ট নো যে জেনারেশন গুলো কি করতেছে, বাট আমার কাছে মনে হয় যে ওরা ফার্স্টেশনে ঢুকতেছে আসলে। যেমন সারা জীবন প্র্যাকটিস করে গেলাম, ম্যাচ কই পাবো? আবার 100টা প্লেয়ার প্র্যাকটিস করতেছে, ওখানে পিক করছে 10 জন, 10 জন পিক করছে প্র্যাকটিসের কিসের উপর দেবে? নির্ভর করে। হুম। সো আমার কাছে মনে হয় না রাজশাহীর আর প্লেয়ারের মানে পাওয়া সম্ভব। আর কারণ আমি যদি মনে হয় যে টুর্নামেন্ট না আসে তাহলে প্লেয়ার হুম হুম। আসবে কোথেকে? না, সো এটা খুবই এটার ভালো মেইন একটা পয়েন্ট পয়েন্ট বলেছো সাব্বির। আর আমি তার সাথে মনে করি যে আসলে একটা অঞ্চল থেকে কোনো মানে যখন অনেকগুলি প্লেয়ার আসবে তখন তাদেরকে লুক আপ করার জন্য যে ইয়াংস্টাররা যারা আছে, যারা 12, 13, 14 বছরের ছেলেরা, তারা চাইবে যে আমি হব সাব্বির রহমানের মতন। আমি জানি রাইট, লাব্বিব ভাই উইকেট কিপার, আর বাংলাদেশের আমি রাইট, মনে করি অ্যাজ আ উইকেট কিপার, সেরা উইকেট কিপার, জাস্ট পিওর উইকেট কিপিং এ পাইলট ভাইয়ের চেয়ে বেটার এখন পর্যন্ত কেউ আসে। উনি একটা ক্লাসিক্যাল উইকেট রাইট, কিপার ছিল। তো লাবিব রাইট। ভাইয়ের মতো মানুষরা যখন দেখতো পাইলট ভাইয়ের খেলা দেখে, মানে অনেক কিছু ডিরেক্টলি দেখার বা মনে হতো ইন্সপায়ার যে না হইতো, হিজ রাইট, ইন্সপায়ার্ড হতো। হ্যাঁ, এটাই হলো আসল কথা। তো আসলে রাইট। রাজশাহী থেকে এই যে মানে অল্প অল্প করে প্লেয়ার আসছে, যদি এখন আরো প্লেয়ার কমে যায় তখন ইন দা লং রান এটা আরো ড্রেন হয়ে যাবে, মানে আরো বেশ রাইট, বেশ কম প্লেয়ার হয়ে যাবে। আর তানজিল একটা রাইট। খুবই ইন্টারেস্টিং কথা বলেছিল, আমি ও এখনো লাইভে আসতে পারিনি আমাদের সাথে, কিন্তু ও গতকালকে বলেছিল যে ঢাকার থেকে প্লেয়ার আসবে না কারণ ঢাকায় কোনো মাঠ নাই, যে কোনো মাঠ মাঠ সব নাই। ইয়া হয়ে যাচ্ছে। তো লাবিব ভাই জানে যে আমাদের অস্ট্রেলিয়াতে সিডনিতে প্রচুর মাঠ, প্রচুর মাঠ। আমাদের এখানে যেই আমরা খেলি, এটা কোনো আসলে মানে প্রফেশনাল ক্রিকেট না। আমরা বন্ধুদের মধ্যে যে খেলাটা, সেখানে 28টা 30টা বাংলাদেশি, জাস্ট টিম হয়ে বাংলাদেশি যেত। টিম হচ্ছে সিডনিতে, একমাত্র সিডনিতে। গোটা অস্ট্রেলিয়া তো আলাদা আলহামদুলিল্লাহ। কথা। তো প্রায় 500 জন প্লেয়ার গোটা রোববার দিন সিডনিতে টি20 খেলে আমাদের এখানে। তো এইটার কারণে দেখা যায় যে এটা হতে পারে, তাই না লাবিব ভাই, যে নেক্সট 5 বছরের মধ্যে একজন বাঙ্গালি অস্ট্রেলিয়ান টিমে খেলতে পারে। উসমান খোয়াজা যেরকম পাকিস্তানে খেলে থাকে, জফরা আর্চার ইংল্যান্ডে অসম্ভব খেলছে। তো কিছু না, রাইট। অসম্ভব কিছু না। হ্যাঁ, তো আসলে দেশের এই জিনিসটা সাব্বির, যে তুমি খুবই একটা পিক করেছো যে আসলে ওই ফ্যাসিলিটিস যে কথাটা। আর ইন্ডিয়াতে কেন ক্রিকেটার আসবে না? কারণ ইন্ডিয়াতে তুমি যে জিনিসটা বলেছো আসলে ওই ওই লেভেল অফ যত যখন থাকবে তখন অটোমেটিকলি ক্রিকেটার চলে আসবে। তো সাব্বির গতকালকে তাসকিনকে একটা কোয়েশ্চেন করেছিল একজন আমাদের, যে তার ইন্সপিরেশন কে, বা সে কোন অ্যাথলিট, ক্রিকেটার হোক কি ক্রিকেটের বাইরে হোক, কাকে সে লুক আপ করে। তো সে বলেছিল বাংলাদেশে মুশফিকুর রহিমের মতন, বা ইভেন ওয়ার্ল্ড ক্রিকেট হয়তো বা এই মুহূর্তে মুশফিকুর রহিমের মতন ডিসিপ্লিন বা হার্ড ওয়ার্কিং খুব কম মানুষ আছে। ওনার ইনস্টাগ্রামে দেখা যায় যে অনেক দৌড়াদৌড়ির ভিডিও, কিন্তু তার সাথে সে নাম নিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো। এখন আমার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেওয়ার আরেকটা কারণ আছে, যে তোমার আমি অনেক ছবি দেখতাম আগে যে তুমি রিয়াল মাদ্রিদের জার্সি পরে বা রিয়াল মাদ্রিদের সাদা জ্যাকেট পরে থাকতা। একজন জিজ্ঞেস করেছে আমাদের কমেন্ট সেকশনে যে সাব্বির ভাই কি জুভেন্টাসের সাপোর্টার কি না। এখন আসলে কি সাব্বির ভাইয়া রোনালদোর সাপোর্টার নাকি জুভেন্টাসের সাপোর্টার, যদি একটু বলতেন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি রোনাল্ডো সাপোর্টার। অ্যাকচুয়ালি হয় না যে ও যে টিমে যায় আমরা ফ্যান গুলা দৌড়মার পাশে যাই। সো রোনাল্ডো ছিল রিয়াল মাদ্রিদের, তো আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার ছিলাম। জ্যাকেটও আমার কাছে আছে, এখন জ্যাকেটটা আমি এখন কভার করে রেখে দিচ্ছি, নো ওয়ান ওয়ারিং। আমি পরবো না আর, কারণ আমি জুভেন্টাসের সাপোর্টার, আমি জুভেন্টাস জার্সি পরে আছি। সো এখন জুভেন্টাসের। সো ডেফিনেটলি আমার যে পছন্দের একটা প্লেয়ার যদি অন্য টিমে যায় তো আমি ডেফিনেটলি টিম চেঞ্জ করে অন্য টিমে যাওয়াটাই স্বাভাবিক। সো এই হ্যাঁ জন্য হ্যাঁ। আর কি আচ্ছা, এখন স্বাভাবিক। রোনালদোর পছন্দটা কেন? তো তাসকিন আমাকে যেটা বলেছিল যে সে ন্যাচারালি হয়তো বা মেসির মতন ট্যালেন্টেড ছিল না, কিন্তু হার্ড ওয়ার্ক, অনুশীলন অনুশীলন করে সে এতদূর রেখেছে। এবং অনুশীলনের কথাটা আমি এই জন্য বলবো সাব্বির, যে আমি তোমাকে খুব কাছে থেকে দেখেছি, প্রাইম ব্যাংকের সময় দেখেছি, নিউজিল্যান্ডে ট্যুরে যখন গিয়েছিল, অস্ট্রেলিয়া যখন এসেছিল, তোমার খুব ক্লোজ থেকে একটা জিনিস আমি দেখতাম, যে আহ, আমি জানি না কতজন মানুষ এই ব্যাপারটা জানে কিনা, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে নেটসে তুমি যেতা। এবং মানে শীতের মধ্যে নিউজিল্যান্ডে বাতাস প্রচুর, মানে মনে হয় ভোর তখন 7টা বাজে, তুমি একজন ব্যাটিং কোচ বা একজন কোচকে নিয়ে তুমি তোমার মতন চলে যেতা, মানে রেডি, ইউ আর রেডি টু গো। অস্ট্রেলিয়াতেও সেম জিনিস, প্রাইম ব্যাংকেও সেম জিনিস, আলাদাভাবে তুমি প্র্যাকটিস করতে, এবং নট জাস্ট ফার্স্ট টু গো টু দ্য প্র্যাকটিস সেশন, তুমি সবসময় লাস্ট যেতা। লাস্ট মানে সবার শেষ হওয়ার পরেও দেখতাম যে তুমি একলা সাইড আর্ম দিয়ে একজনের মানে তুমি ব্যাটিং ট্রেনিং করে যাচ্ছ, তোমার মতন করেই যাচ্ছ। আমি এদিকে অন্য মানুষের সাথে আড্ডা দিচ্ছি, সবার প্র্যাকটিস শেষ, মানে আম আম জাম কাঁঠাল খাওয়া হচ্ছে, রিল্যাক্স করা হচ্ছে, কুল ডাউন করা হচ্ছে, বাট তুমি তোমার প্র্যাকটিসটা চালাই যাচ্ছ। তো এই ইন্সপিরেশনটা কি কিছুটা রোনালদো থেকে আসে, বা তোমার কি এটা মানে একটা একটা হ্যাবিট হয়ে গিয়েছে, বা মানে তোমাকে দেখে মনে হয় তুমি প্র্যাকটিসটা খুবই এনজয় করো, আর তোমার কাছে এফর্টটা কম না, এটা হচ্ছে খালি মানে ডাউন টাইমের না, তুমি তখন ভালো দিনের সময় তুমি এই কাজটা করতে, আমি জানি।
একটা জিনিস অনেক আমি যেটা বিলিভ করি, রোনাল্ডো অনেক কিছু ফলো করি, আমি অনেক কিছু ওর স্ট্যাটাস গুলো ফলো করি এবং ওর অনেক কথা আমি ইন্সপায়ার হই। যেমন হচ্ছে সে যেমন হার্ড ওয়ার্কার, সে কিনা অনেক গরিব একটা ছেলে ছিল। সে কিভাবে তার গরিব ছেলেতে কিভাবে এত বড় লোক হলো, বা সে কিভাবে তার কি ইন্সপায়ার থেকে সে এত বড় এত ক্রিকেটার এত ফুটবলার হলো ভালো মতো, বা কিভাবে তার ফিটনেসটা ধরে রাখতেছে, সে কি করতেছে প্র্যাকটিসের পরে বা প্র্যাকটিসের আগে কি করতেছে বা কি খাইতেছে বা কেমন কি করতেছে। এটা হয়তো বা ফুটবলার যেন অনেক ক্রিকেট অনেক টাফ, বাট আমি চেষ্টা করি আমার নিজের কিছু রুটিন আছে, হয়তো বা আমি নেটে আগে কিছু নেটে আগে যাই, নেটে প্র্যাকটিস করার আগে হয়তো বা 10-20টা বল খেলে নিই। ম্যাচের আগে আমি 10-20টা বল আমি আগে ড্রাইভ করে নিই, যেন আমার শরীরটা সব ঠিক আছে কিনা, আমি যে প্রিপারেশনটা ঠিক আমার 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 কথা হচ্ছে ভাই, আমি আগে নিজে রেডি হব, দেন আমি ম্যাচে খেলবো বা আমি নিজে এক্সামিনেশন দিব। এক্সামের আগে যদি আমি নিজে আগে ফেল করে, যে আমার নিজের যদি কোনো কনফিডেন্স না থাকে বা ডাউট থাকে যে আমি পারবো কি পারবো না, তো তাহলে কিন্তু আমি পারবো না করতে। সো আমার কাছে আগে মনে হয় যে আমি আগে নিজে রেডি হব, দেন আমি নেক্সট যে লেভেলটাকে পার করার জন্য আমি নিজে আগে ইন্সপায়ার হব, দেন নিজে কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। সো এটার জন্য আর কি আমার কাছে একটা হ্যাবিট হয়ে গেছে লাস্ট 5 বছর আমি যেটা মেনটেন করতেছি, যে আগে প্র্যাকটিস যাওয়াটা, হয়তো বা পরে প্র্যাকটিস শেষ করাটা, হয়তো বা একটু রানিং সেশনটা বেশি করা, হয়তো বা জিমটা বেশি করা। আমার লাস্ট 2 মাস যেটা আমি বলবো, এখন বাসাইতে আছি, আমি ঢাকাতে প্ল্যান করেছি যে আমি যে ফিটনেসটা আছে আমার কাছে, হয়তো বা 80% আছে আমার কাছে, এটা কিভাবে 99% নেওয়া যায়, বা কিভাবে আমি নিজেকে একটু স্লিম করে আমি একটু কি ভালো স্ট্রেন করে, যে উইক গুলো আছে আমার করে উইক আছে হয়তো বা করে একটু স্ট্রেন করা লাগবে, এই রানিং এ ইন্টুরেন্স করা বেশি করা লাগবে। সো লাস্ট 2 মাস আমি এই কাজটাই করছি, একদিন জিম একদিন রানিং। সো আমার কাছে মনে হয় যে নিজের রেডি থাকা ইম্পর্টেন্ট, যে কোনো অপরচুনিটি গ্র্যাব করার জন্য, যে আমি কিভাবে আগে গ্র্যাব করব, যে ওইটা অপরচুনিটি আমার কাছে আসলে আমি মিস হয়ে গেল কিনা, বা আমি ওটা পারলাম কি, বা আমি ওটার জন্য বেস্ট ম্যান কিনা। সো আমি চেষ্টা করি যে নিজেকে রেডি করার জন্য, দ্যাটস ওয়াই তো আমি টাইমটা স্পেন্ড করি। না, খুবই ভালো বলেছো। তো প্র্যাকটিস তো আমরা আমরা জানি যে ন্যাশনাল ক্রিকেটাররা তো অবশ্যই করে, কিন্তু যখন টিমের বাইরে থাকা হয়, তো ওই টাইমটা বা যখন ট্যুরের বাইরে থাকা হয় তখন গতকালকে সম্মুখে আমি এই কোয়েশ্চেনটা করেছিলাম যে আমাদের বাংলাদেশে যখন আমরা প্র্যাকটিস করি তখন আসলে ওরকম বোলার নাই। তাসকিন রুবেল ছাড়া খুব কম বোলার আছে যারা 145 বা 150-তে উপরে পেসে বোলিং করে। তো হঠাৎ করে যখন যাওয়া হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে, জফরা আর্চারের মতন বোলারকে খেলা হয় বা প্যাট কামিন্সের মতন বোলারদেরকে খেলা হয়, তখন এটা অ্যাডজাস্ট করতে কতটুকু কষ্ট হয়। তো আমি লাবিব ভাইকে একটা প্রশ্ন করবো। লাবিব ভাই যখন সিডনিতে, লাবিব ভাই যখন আপনি গ্রেড খেলতেন, এখানে ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলতেন, তখন মানে এইসব বোলারদেরকে তো আমরা অস্ট্রেলিয়া প্রচুর দেখি, তাই না? নেটসে প্রচুর এরকম বোলার আসে। তো অস্ট্রেলিয়াতে নেটস করাটা, এইসব বোলারদের কাছ থেকে প্রিপারেশন নেওয়াটা, উইকেটটা অবশ্য অনেক বেশি বাউন্সি হয়। এখানকার অস্ট্রেলিয়ানদের বিল্ড ভালো, ফাস্ট বোলারদের একটা ইয়ে আছে। আমরা জানি যে পাকিস্তানি ফাস্ট বোলার, ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার, ইংল্যান্ডের সুইং বোলার, এগুলা নিউজিল্যান্ডেও আসে। বাংলাদেশে যখন নেটস করে কেউ তখন, আর সেটা শুধু লাবিব ভাই, আপনি যখন অস্ট্রেলিয়া এসে নেটস করেন অ্যাজ আ ক্রিকেটার হু ইজ নট ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা, সেই ডিফারেন্সটা কিরকম ডিফারেন্স মনে হয়? আসলে ফার্স্ট অফ অল আমরা তো এখনো বাংলাদেশ কমিউনিটি টার্ফের উইকেটে খেলা অভ্যাস করিনি। ফার্স্ট অফ অল এখানে একটা বিশাল চ্যালেঞ্জ থাকে। টার্ফ আর কারণ আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড গুলো হয় আর কি, প্র্যাকটিস উইকেটও হয় কি টার্ফে। তো তখন ওইটা একটা জিনিস, আর একটা হলো গিয়ে ফাস্ট বোলার পেস যেটা বলতেছেন, এটা আসলে বিশাল একটা ফ্যাক্ট পড়ে। কিন্তু আম, আসলে যারা যাদের ব্যাটিংটা মোটামুটি ঠিক আছে, আমরা জানি যে আমাদের কি সমস্যা, তাদের আসলে পেসটা আসলে অত 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 ম্যাটার করে না। ইভেন পেস বেশি আসলে বরং খেলতে ইজি হয় আমার মনে হয়। তো পেস আসলে খুব একটা ম্যাটার করে না এখন। আসলে পেস ম্যাটার করে যখন ওটা 140-র উপরে যায় বা 135 বা 38-এর উপরে যায়, তখন আসলে একটা বিশাল ফ্যাক্টর আসে। তাছাড়া আসলে এই 120 থেকে 135 এই জিনিসটা আসলে খুব একটা ডিফার করে না, পরে বলে আমার মনে হয় না। এখন স্পিনটা লাবিব একটা ভাই, ব্যাপার। আপনি যখন সিডনিতে খেলতেন, তখন ব্যাংকস্টাউনের হয়ে, তারপর প্যারামেটা, নানা রকম যখন ফার্স্ট গ্রেড খেলতেন, তখন ওই টাইমে শন অ্যাবট, প্যাট কামিন্স এদের বল অনেক সময় আপনার খেলতে হতো। তো ওইটার সাথে আপনি যদি বাংলাদেশে আপনি যখন ক্রিকেট খেলতেন সেটা যদি কম্পেয়ার করতেন, যে মানে আপনি যেটা বললেন যে এটা ডিফিকাল্ট ফিল করিনি কারণ আপনার হয়তো খেলে অভ্যাস হয়ে গিয়েছিল নেটসে ওরকম বোলার, যে আমাদের বাংলাদেশ কমিটির বাইরে যে আমাদের এখানে সিডনিতে যে প্রফেশনাল ক্রিকেটের এরিনাতে, তো সেটা কি সেটার ব্যাপারে কি কিরকম লাগে খেলতে? কারণ আমরা আবার উল্টাটা দেখি, অস্ট্রেলিয়ানরা যখন বাংলাদেশে খেলতে যায় তারা স্পিন খেলতে পারে না। তো হ্যাঁ, হ্যাঁ, লাবিব রাইট। ভাই, এইটা কি ট্রু? এটা কতটুকু ট্রু যে মানে যে দেশে খেলে খেলে নেট করে অভ্যাস হয়ে যাচ্ছে সেরকম একটা ইউজ টু হয়ে যাচ্ছে মানুষ? ওয়েল এটা ট্রু। কারণ আমি আসলে ফেস করছি, আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি তখন আমার রিয়েলি ফাস্ট বোলিংটা খুবই আসলে একটা ডিফিকাল্ট ছিল। কারণ
বাংলাদেশের উইকেটে ইভেন আপনার 3 কোয়ার্টার বল গুলো আপনি ফ্রন্ট ফুটে খেলতে পারবেন, খেলতে হবে। আপনি ব্যাক ফুটে আসলে আপনি গন। কিন্তু এখানে অনেক সময় আপনার গুড লেন্থের বল আপনার বাউন্সারের মতো মুখে চলে আসে। ইউ নেভার নো, যদি রাইট ফাস্ট বোলার রাইট বোলার টল হয়, বাউন্সি হয়, আর সাব্বির তো বুঝবে ভালো মতো। আর অনেকের টিম, অনেক আমাদের ফাস্ট বোলাররা অনেকের টিম ওয়ার্ক কতটা যায় না, জানে কিনা, কিন্তু আমাদের এখানে টিমটা অনেক ভালোভাবে ইউজ করে ওরা এই বাউন্স করার জন্য বা ক্রস সিমে বল করে। আর বাংলাদেশ উইকেটে চাইলে অনেক সময় অনেক ভালো ভালো ফাস্ট বোলাররা কিছু করতে পারে না জাস্ট উইকেটের জন্য। কারণ রাজশাহীতে অবশ্যই। শাহজাদা ভাই, শাফাত আল জাবির ছিল, খেলতো। ওই সময় ভাইয়ারা ওনারা বলে বলে উইকেট উইকেট পেত, ওই পচা উইকেটেও। কিন্তু ওনারা যদি এগুলা উইকেট পাইতেন, তাই না ওনারা কি করতো। তো হুম আর আমার একটা এক্সপিরিয়েন্স মনে আছে, জ্যাকসন বারের বল একবার খেলছিলাম ব্যাংকটাউনে ইনডোরের নেটে। তো সে বল করতেছিল, আমার মনে আছে সে ফার্স্ট 3টা 4টা বল আমি জাস্ট বল দেখিনি কি হয়েছে। পরে ও তো বলগুলো একশো কোনোভাবে একশো ব্যাটে পঞ্চাশের উপরে, আটকাতে একশো দিচ্ছিলাম। পঞ্চাশের উপরে রিচ করে ইজিলি। হ্যাঁ। ইনডোরে আমার মনে আছে, তাও একটু ডার্ক ডার্ক ছিল, বাট স্টিল মানে আমি আই কুডন্ট সি। তারপর আর কি, আস্তে 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 গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছি। না, তো সাব্বির, আমরা যেহেতু ধর্মের ব্যাপারে একটু কথা বলেছিলাম শুরুতে, তো লাবিব ভাই যে দলে খেলেন, তো সেই দলের নাম হচ্ছে PIFI। তো দলের মানে এটা এটা স্ট্যান্ড করে হচ্ছে পিস ইন ফলোইং ইসলাম। ও তো এটা হচ্ছে মাশাআল্লাহ দলের মাশাআল্লাহ। নামটা। তো যিনি যিনি আসলে যার কারণে আমাদের সিডনি কমিউনিটি ক্রিকেটটা এত বড় হয়েছেন, তো উনি হচ্ছে এই টিমটাকে চালায় গত প্রায় 15-20 বছর ধরে। ওনার নাম সিয়াম, মাসুর হাসান সিয়াম। ওনাকে আমি জাস্ট একটু অ্যাড করছি, উনি খুবই ধর্মিক একজন মানুষ। এবং আপনি যখন সাব্বির, তুমি শিওর। যখন আসছিলা 2015 সালে ওয়ার্ল্ড কাপে, তখন তোমার জন্য ছোটখাটো একটা ডিনার রাখা হয়েছিল। আলামিন ভাই, আচ্ছা মাহমুদুল আচ্ছা। রিয়াদ ভাই এসেছিল, লাবিব ভাই ছিল। তো ওই সিয়াম ভাই অর্গানাইজ করেছিল এই ডিনারটা। সিয়াম ভাই, সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামালাইকুম লাবিব, সালামালাইকুম সাব্বির ভাই, সালামালাইকুম আনিক, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ সিয়াম ভাই। তো সিয়াম ভাই আসলে অনেকক্ষণ ধরে বসেছিল লাইভে আসার জন্য। তো উনি আমাকে বলছে আমি তো বেশি কিছু বলি না, কিন্তু আমি বললাম যে সিয়াম ভাই, আমি আমি সাব্বিরের ব্যাপারে কিছু জিনিস আপনাকে বলি, যে ওর যে লাইফে যে চেঞ্জটা, আমরা যে প্রথমে আলাপটা করছিলাম, যে চেঞ্জটা আসছে ধর্মের মাধ্যমে, তুমি যে পিসটা খুঁজে পেয়েছো, যে শান্তিটা খুঁজে পেয়েছো, এবং তোমার কথাবার্তা শুনেও মনে হচ্ছে সেরকম, যে খুবই খুবই ভালো লাগতেছে আমাদের। তো সিয়াম ভাই, আপনার কি মনে হয় যে আপনি সাব্বিরকে লাস্ট যখন দেখেছিলেন 2015, আজকে ওর সাথে কথা তো এখন বলার সুযোগও আছে, এবং কথাটা আপনি আশা করি শুনেছিলেন আমাদের লাইভের শুরুতে। তো এটা এটা মানে আপনার কাছে কি মনে হয় এই এই বিষয়টা? আর সাব্বিরের আর কথাগুলো আজকে সত্যি আর লাবিব খুব লাবিব ভাই কিন্তু খুবই খারাপ মানুষ, এটা 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 কিন্তু আপনি মনে রাখবেন। এই মানুষটাই তাকে কিন্তু খুব সম্ভবত গাড়ি চালিয়ে নিয়ে আসছিল, বুঝছো সাব্বির? লাবিব ভাই এমনি এমনি আসে না। হ্যাঁ, বলেন সিয়াম ভাই, বলেন। সাব্বির ভাইয়ের কথাগুলো আজকে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। একটা কথা যেটা বলছে, প্রথম কাবা ঘর যখন প্রথম সে দেখছিল, মানে এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। মানে যে প্রথমে গিয়ে দেখবে সেই মানে এটার মানে মর্মটা বুঝতে পারবে। রাইট রাইট। হ্যাঁ। আর আরেকটা কথা, যে দানের কথা যে বলতেছে, যে সে মানুষকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য করতেছে না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। রাইট কারণ আমরা যাই করি, নামাজ করি, রোজা করি, হজ জাকাত যেটাই করি, তো আমাদের তো দুই কাঁধে দুই ফেরেশতা আছে, ওরা আমল নামাতে লিখতেছে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত কিভাবে করতেছি। কিন্তু দুইটা জিনিস ওই ফেরেশতারা রাখেন, ওটা আল্লাহর জন্য খালি রাখে। তো ওই দুইটা জিনিসের সব আল্লাহ দেয়। একটা রাইট। থেকে রোজা, আরেকটা থেকে দান করা। হ্যাঁ, যে শো অফ না করা, না করে দান করা। আমি তো আসলে আল্লাহকে খুশি করার জন্য দান করতেছি আর কি। সাব্বির, আমার কথাটা খুব ভালো লাগছে। রাইট রাইট। এটাই এটাই হওয়া উচিত বড় ভাই, আসলে মুসলমান মানুষের এটাই হওয়া উচিত। কারণ হ্যাঁ, অনেকে অনেকজন বলে যে তুমি দান করতেছো, তুমি ফেসবুকে দিলে আরেকজন ইন্সপায়ার হবে। বাট আমার কাছে মনে হয় যে একজন ইন্সপায়ার থেকে 10জন গালি দিবে আমাকে, 10জন খারাপ কাজ বলবে, খারাপ কথা বলবে। সো এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিংস। না, এটা মানে খুবই শুনলে ভালো লাগলো। আল্লাহ আপনাকে আরো তৌফিক দেখ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আল্লাহ আপনাকে আরো তৌফিক দেন। আপনাকে আরেকটা ধন্যবাদ, যে আমরা যে 2015-এ যে ডিনার করছিলাম একসাথে, আপনি 5জন জাতীয় দলের খেলোয়াড় নিয়ে আসছিলেন, আর একজন হয়তো অফিসিয়াল নিয়ে আসছিলেন। তো ওই দিন সকালবেলায় আমরা বিটি কাপের ফাইনাল উইন করছিলাম র্যান্ডি গাইজার্সের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সানডে ছিল। তারপরে আবার
বিকালবেলা লাবিব এই আজিজ ভাইয়ের সাথে কথা বলে ওই হাট বাজারের উপরে সারপ্রাইজ ব্যবস্থা দিলাম। করলো। তো আজিজ ভাই বলল, হ্যাঁ, আজিজ ভাই বললো যে বেশি লোক আনতে পারবেন না, সিকিউরিটির সমস্যা আছে, বেশি লোক আনা যাবে না। তো আমরাই তো ওই দিনের জন্য ধন্যবাদ। তাহলে তো না ইটস ওকে, এত আসলে আপনার আপনার এত সাথে লোককে, আপনি লাইভে না আসলে তো আপনার সাথে পরিচয় হতো না আমার। থ্যাংক ইউ সো মাচ অনিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক না ইউ। কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো সিয়াম ভাইয়ের সেই দিনের কথা আমরা, তো একটা জিনিস বলতে হয় যে তখন মেনুতে ছিল কাচ্চি, ছিল রোস্ট, ছিল এসব ছিল। তো এখন যেহেতু লকডাউনে সাব্বির, আর তুমি বলেছো ফিটনেসের ব্যাপারে, তো ডায়েট কতটা চেঞ্জ হয়েছে তোমার? অ্যাকচুয়ালি খাওয়া হয়, সবই খাওয়া হয়। বউয়ের ফেভারিট ডিশ হচ্ছে কাচ্চি, তেহেরি বিরিয়ানি। আমার আম্মুর আবার গরু মাংস ভুনা, সবই খাওয়া হয়। বাট যেটা রানিং করে তার একটু এক লেভেল বাড়াই দিই আমি, কারণ খাইতে তো হবে সবাইকে, কারো মন জয় করে রাখতে হবে, কারো দুঃখ করা হবে না কষ্টে। এত কষ্ট করে রান্না করছে আমার আম্মা, আমার বউ। তো ওদেরকেও একটি মন জয় করতে হবে, আর আমাকেও কষ্টটা বাড়াইতে হবে, কারণ আমার এক লেভেল বাড়ালে হয়তো ওই লেভেলটা আমার ওই ফিটনেসটা ঠিক থাকবে। সো ডায়েট আমি বেশি কিছু খাই না, আবার আমার আম্মুর হাতে রান্না সবই খাই, মিষ্টিও খাই। আম্মুর হাতে একটু কোকো খাই আমি, যদি উনি দেয় আমাকে। বাট ওই লেভেলটা আমি একটু বাড়াই দিই আর কি, পরের দিন আমি একটু হার্ড ওয়ার্কটা বেশি করতে হয়, এই আর কি। তো আমরা সরি জানি আমি যে হ্যাঁ সিয়াম ভাই বলেন, আরেকটা জিনিস বলি, বলেন। আমাদের লাবিবও খুব ভালো রান্না করতে পারে। ও তাই নাকি? বিয়ে বিয়ের পরে আমার সবাই একটা চেঞ্জ হয়ে যায়। আমার একটা এইটা আমার সত্য একটা কথা। অভ্যাস আছে, আমার একটা অভ্যাস আছে আনিকের মতো বাইরে খাওয়ার। হ্যাঁ তো আমি আর লাবিব আগে লাকিম ভাই একই স্ট্রিটে থাকতাম, ম্যাকডোনাল্ড স্ট্রিটে। আমি 29 নাম্বার, লাবিব হয় 70 নাম্বার, 70 বা 74 হ্যাঁ, নাম্বারে থাকতাম। ইনশাআল্লাহ। তো আমি সকালবেলা উঠে লাবিবকে ফোন দিতাম, বসে লাবিব চলো লাকিম ভাইকে নাস্তা করে আসি। লাবিব বলছে যে এই পচা নাস্তা করবেন, আচ্ছা আমার বাসায় আসেন, আমি আপনাকে নাস্তা করে খাওয়াই। এই 20 মিনিটের মধ্যেই ও পরোটা, ডিম ভাজি, আলু ভাজি সব রেডি, এবং ওটা রেস্টুরেন্টের চেয়ে ভালো হইতো। হ্যাঁ, না লাবিব ভাই এরপরে আমি ক্যানবেরায় আসবো আপনার তাহলে খাবার খেতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ও, সবার দাওয়াত থাকলো। লাবিবের রান্না ভালো, শর্টকাট খুব তাড়াতাড়ি রান্না করতে পারে। না সাব্বির, তোমাকে একটা প্রশ্ন ছিল, যেহেতু আমরা রমজান মাসের কথা বলছি, তো রমজান তো প্রায় শেষ, তো ঈদ আসতেছে সামনে। আসলে দেশে তো শেষের দিকে ঈদ আমাদের জন্য অনেক বড় একটা দিন, আমরা পরিবারের সাথে, পরিজনদের সাথে, ফ্যামিলির সাথে কাটাই, ফ্রেন্ডদের সাথে কাটাই। তো যেহেতু আমরা এখন লকডাউনে আছি বা দুনিয়াতে একটা ক্রাইসিসের মাধ্যমে যাচ্ছি, এবারের ঈদটা কিরকম ডিফারেন্ট হবে রাজশাহীতে তোমার 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 মতে? আহ, এখন আমার কাছে মনে হয় যে রাজশাহী বা বাংলাদেশের মানুষ সবাই ইমোশনাল, এত ইমোশনাল যে অ্যাটলিস্ট ইমোশনাল বলে কি করবো বলেন। আর অ্যাটলিস্ট একটা মানুষ যদি দিন আনে দিন খায়, সে যদি বাসায় সারাদিন বসে থাকে, তারও তো টাকা হুম, পয়সা লাগবে, তারও তো মানুষকে বাঁচতে হবে, সেটাই। চলতে হবে। তো আমার কাছে মনে হয় রাজশাহী মানুষরা অনেক সেফ আছে এখন পর্যন্ত, এতটা এখনো প্রবলেম হয় না রাজশাহীতে। তো দেখা যাক ইনশাল্লাহ। তারপরে মানুষ চলাফেরা করতেছে, বাজারঘাট করতেছে, সেফলি চলাফেরা করতেছে। আমার মনে হয় যে ঈদটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে মানুষ যেন সেফ থাকে, বাসায় থাকে, নিজের পরিবারকে সে সেভ করে রাখতে পারে। সে চেয়ে বড় কিছু নাই। ঈদ রাজশাহী যেটা হয় যে নর্মালি অনেক জাঁকজমক হয়, অনেক মজা হয়। বাট এবার কেমন হয় এরকম হবে না, বাট কিছু করার নাই। সেফ লাইফ, সেভ এভরিথিং, হয় না এরকম। অবশ্যই, অবশ্যই। তো লাবিব ভাই, সিয়াম ভাই আমাদের সাথে তো অলরেডি জয়েন করেছেন, কিন্তু আমার দুইটা ছোট ভাই আছে বুঝছো, ওরা ক্রিকেট খেলে আমাদের সাথে এখানে। তো ওরা রাইট তোমার রাইট। ভীষণ বড় ভক্ত। তো ওর মধ্যে একজন হচ্ছে আমাদের, যার নাম হচ্ছে ওর নামও সাব্বির। তো আচ্ছা আচ্ছা। ওকে আমরা বাড়ি হিসেবে আজকে ডাকি, নাহলে কনফিউশন হয়ে যাবে লাইভে। তো সে তোমার খেলা দেখার জন্য অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে গিয়ে ও মাঠের বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল তোমাকে দেখার জন্য। তো ওর ওর ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল কিছুটা তোমার মতন। আর ও আসলে আমাদের কমিউনিটিতে আমরা কিছুটা ওকে ব্যাড বয় হিসাবেই ধারণ করা হয়। আরেকটা জিনিস আমি বলে দেই যে সিয়াম ভাই হচ্ছে কিন্তু আমাদের যে আমরা আমরা খেলি এই বাঙালিরা, সিয়াম ভাই রাইট, হচ্ছে সাধারণত ডিসিপ্লিনারি কমিটিতে থাকে, প্রত্যেক ডিসিপ্লিনারি কমিটিতে আলহামদুলিল্লাহ। উনিই থাকে। তো তো ব্যান গুলো উনিই দেয়, উনিই বলে যে কার ব্যবহারটা কিভাবে মেনটেন করতে হবে। তো সিয়াম ভাই আছে আমাদের এখানে। তো তো আমি তাহলে সাব্বিরকে আর তার সাথে আরেকজন আছে আসিফ আদনান, তারা তোমাকে কিছু ক্রিকেট রিলেটেড কিছু 2-3টা প্রশ্ন করবে, তো ওদেরকে আমি জাস্ট একটু তিনি অ্যাড করে দিলাম। বাড়ি কেমন আছো? আসিফ কি অবস্থা, কেমন আছো? সালাম ভাই, আসসালামু আলাইকুম নবীন ভাই, সালাম আলাইকুম শ্যাম ভাই, সালাম সাব্বির ভাই। আমার কি ঈদ মোবারক। অগ্রিম হ্যাঁ, অগ্রিম ঈদ মোবারক। তো আমরা আগে বাড়ির কাছে যাই।
তো বাড়ি তোমার স্টোরিটা তুমি আমাকে যেটা বলতেছিলা যে সাব্বিরকে দেখার জন্য তুমি সিডনি থেকে নিউজিল্যান্ডে ওই সিরিজে আমিও গিয়েছিলাম নিউজিল্যান্ডে সাব্বির, ওই যে আমি টেস্ট ম্যাচের জন্য আমি আসছিলাম। তো ও তার আগে তোমার ওই যে T20 ওয়ানডে দেখতে গিয়েছিল। তো সাব্বির বাড়ি তুমি তোমার এক্সপেরিয়েন্স যদি সাব্বিরের সাথে শেয়ার করতে যে তোমার। আমি ওই টাইমে নিউজিল্যান্ডে থাকতাম, মাউন্ট মাঙ্গানুয়ের ওইদিকে বে ওভালে আপনাদের খেলা ছিল প্রতিটা, and that was January 6th and January 8th এ আপনাদের 2017 এ আপনাদের খেলা ছিল, and আপনারা আরঙ্গা সিটিতে শুনতে পাচ্ছি না ঠিক মতো। Can you hear me now, ভাইয়া? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। বুঝছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? আমরা সাব্বিরকে একটু লুজ করছি, ও হয়তো বা কিছুক্ষণের মধ্যে আবার রিজয়েন করার চেষ্টা করবে। সাব্বির ছাদ থেকে নেমে গেল, আমি তো ওরে বলতে যাচ্ছিলাম ছাদ থেকে একটু ধরলে আমার বাসা দেখা যাবে। না আমাদেরকে তো ফার্স্ট রিভিউ দেখালো রাজশাহী হ্যাঁ আমি তো ওটাই দেখতেছিলাম, দেখার সময় বললাম যে দাঁড়াও আমার বাসা। লাবিব ভাই এখন কোথায়? আপনি কি ক্যানবেরাতে না ক্যানবেরাতে ভাই? ক্যানবেরাতে। ক্যানবেরা। আপনার ক্যানবেরাতে লকডাউন কিরকম? ক্যানবেরাতে তো এমনিতেও করা কিছু থাকে না। ক্যানবেরা সমস্যা নেই, আমার তো কালকে ঈদ, ওই জন্য বললাম ঈদ বড়, আমাদের 30টা রোজা হয়ে গেছে, একদিন আগে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হালকা কুকিং টুকিং চলতেছে, সবার দাওয়াত থাকলো, আসেন। আমরা রোজা রাখবো কালকে। তাহলে তো আরো আগে দাওয়াত সকালবেলা। সরি ভাই, ওই যে নেট চলে গেছিল আমার। না কোনো সমস্যা নাই, এখন শোনা যাচ্ছে? এখন পারফেক্ট শোনা যাচ্ছে। হ্যাঁ পারফেক্ট শোনা যাচ্ছে। হ্যাঁ সাব্বির বলো। হ্যাঁ ভাইয়া, বাড়ি বলো যেটা বলছো। তারঙ্গা সিটিতে থাকতাম, মাউন্ট মাঙ্গানুইতে আপনাদের দুইটা T20 ছিল, and আপনারা মনে হয় 4th January 2017 এ ওখানে বাসে আসেন, and 5th January আপনাদের ফার্স্ট ট্রেনিং থাকে। So I was there like পুরো ট্রেনিং সেশনটা আপনাদের বাইরে, just to take an autograph on my bat from you, মানে পুরো টাইমটা আমি, আপনি to be honest আমার খেলার অ্যাপ্রোচ যতটুকু ছিল, আপনি যখন বাংলাদেশ টিমে আসলেন, I'm a very big fan of you, মানে আপনার পুরো অ্যাপ্রোচ দেখার পর টোটালি চেঞ্জ আমার, মানে আপনার মতো করে আমার যতটুকু পারি চেষ্টা করি ওরকম করে রাখার জন্য এখন, and you have been my very big inspiration, মানে I like power hitting just because of you. আমার থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমার ফার্স্ট কোয়েশ্চেন ভাই, পাওয়ার হিটিং এর জন্য আপনি আমাকে যদি কয়েকটা টিপস দিতেন, it should be good. অ্যাকচুয়ালি পাওয়ার হিটিং বলতে সেলফ কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট, সেলফ কনফিডেন্স। সো আমার কাছে মনে হয় যে তুমি যদি কাউকে চার্জ করতে চাও, আমার কাছে মনে হয় সেলফ কনফিডেন্স 1 নম্বর ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ডোমিনেট করা যায়, বলারকে ডোমিনেট করা না, যে আমি বলারকে আমি চার্জ করবো বা ওই বলারটাকে আমি মারতে পারবো। আমার কাছে মনে হয় যে সেলফ কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার হিটিং এর জন্য। এর চেয়ে ভেরি কনফিডেন্ট কোথাও নাই। তুমি যদি মনে করতে পারো আমি 6 মারতে পারবো, তাহলে পৃথিবীর কোনো বলার নাই তুমি 6 মারতে পারবে না, অসম্ভব কিছু না। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার আরেকটা জিনিস জানা ছিল ভাই, আপনি ফিল্ডিং এ অনেক ড্রিলস করেন, অনেক কিছু করেন, মানে কিছু আমাদের কিছু টিপস দিতেন হাউ টু ইমপ্রুভ দোজ রানিং ফ্যাক্টরস ইন ফিল্ডিং, মানে ফিল্ডিং এ কিভাবে একটু ইমপ্রুভ করা যায় আমাদের রানিং ফ্যাক্টর, ক্যাচিং ফ্যাক্টর বা ডাইভিং। অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে, আমার যেমন প্রবলেম হচ্ছে যে আমি পিছে যে বলটা আসে না, যে ওভারলুক যেটা আসে পিছে বল, ওটা আমার প্রবলেম হতো, ওটা আমি ঠিক করে ফেলছি। এবং রানিং যে ক্যাচটা আছে, রানিং যে ড্রাইভিং যে ক্যাচ, ওটা প্রবলেম হতো, ওটা ঠিক করে ফেলছি। সো আমাকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমার কোনটা প্রবলেম। যে প্রবলেমটা যেটা আমার আছে সেটা আমাকে প্র্যাকটিস শেষ করে আধা ঘন্টা সময় দিতে হবে। এটা যে কোনো হোক না, ফিটনেস হোক, ফিটনেসের মাধ্যমে হয়তো বা রানিং সেশন হোক, রানিং এ তুমি রানিং করতেছো, 10টা বল ক্যাচ ধরলা, সো 10টা বল রানিং হলো, তোমার ক্যাচও শেষ হলো। এট দ্য এন্ড অফ দ্য প্র্যাকটিস সেশন, লাস্ট যে তুমি তোমার ভিতরে কিছু নাই, মানে তুমি একদম টায়ার্ড, লাস্ট টায়ার্ডের 10 মিনিট তোমার ফিল্ডিং করতে হবে ওই টায়ার্ডনেস নিয়ে, দেন তোমাকে এক্সট্রিম লেভেলে যেতে হবে। তুমি যখন তোমার কাছে মনে হচ্ছে যে আকাশে বল আছে অনেক উপরে, বল তোমার চোখ লাফাইতেছে, বা তোমার কাছে মনে হচ্ছে যে আমি পারবো না হতে, দ্যাট টাইম তুমি 10টার মধ্যে 5টা ধরতে পারো, তোমার 5টা তোমার কাজে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ সাব্বির কোয়েশ্চেন গুলো করার জন্য। আমি তো একটা কথা বলি, হ্যাঁ সিয়াম ভাই বলেন। এই আমাদের সাব্বির বাড়িকে নিয়ে, তো সাব্বির বাড়ি খুব ভালো একজন খেলোয়াড়, অলরাউন্ডার। সাইম ভাইয়ের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি তো আমরা। বাট আমি শুনতে পাচ্ছি না।
আর সাব্বির, এখন শোনা যায়? অনিমেষ সাব্বির শুনতে আমার কথা পাচ্ছেন? শুনতে পাচ্ছ? আমার কথা হ্যাঁ শুনতে আমরা পাচ্ছ? তোমার কথা শুনতে পাচ্ছি। বাট আমি সাইম ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আমি ওনাকে আরেকবার অ্যাড করি। হ্যাঁ সিয়াম ভাই এখন বলেন। হ্যালো, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা, ওই সাব্বির বাড়ি নিয়ে একটা কথা বলি, যে সে খুবই ভালো একজন খেলোয়াড়, তার ব্যাটিংও ভালো, কিন্তু তার ব্যাটিং এর চেয়ে তার বোলিং আমার কাছে খুব ভালো লাগে। আর ওর সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে যে সে মাঠের মধ্যে খুবই জেন্টাল একজন মানুষ, মানে খুব ভালো। তার আমাদের এখানে মানুষের 2 বছর ধরে খেলতেছে আমাদের এই সিডনিতে, বাট ফিউচারে সে আরো ভালো করবে, আমার মানে খুব বিশ্বাস। হ্যাঁ, তুমি খুব ভালো করবে এই আর কি। না সিয়াম ভাই খুব সুন্দর কথা, এইভাবেই হচ্ছে আসলে ক্রিকেটাররা আমরা ইন্সপায়ার্ড হই। তো সাব্বির ও যে কথাটা বললো যে পাওয়ার হিটিং এর কথাটা, আসলে সবাই অনেকেই বলে যে টি-20 ক্রিকেটের হচ্ছে তোমার তোমার জন্য বেস্ট, বা তোমাকে টি-20 ক্রিকেটার হিসাবেই দেখানো হয়, টি-20 ক্রিকেটের থ্রু দিয়ে তুমি তোমার নাম দাম সব ভালো কামালা। কিন্তু আমি আসলে যদি বলি, আমার কাছে তোমার বেস্ট ইনিংস ছিল টেস্ট টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাথে। ম্যাচটা যদি বা বাংলাদেশ হারে, কিন্তু আসলে সেই দিন যে ওই সিচুয়েশনে যে ম্যাচুরিটিটা দেখানো লাগে, যে খেলাটা এত দূর টেনে নিয়ে যেতে এবং মানে টেল এন্ডের সাথে ব্যাটিং করতে, এটা আসলে খুব একটা বেশি ক্রিকেটাররা পারে না। তো অ্যাজ আ পার্সন তোমার নিজের পার্সোনালি কোন কোন ফরম্যাটটা খেলে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, বা অ্যাজ আ ক্রিকেটার তোমার মনে হয় যে না এই ফরম্যাটটাই আমি আরো বেশি ইমপ্রুভ করতে চাই? বা অবশ্য আমরা জানি যে তুমি টি-20 তে ওডিআই তে মাঝে মধ্যে উপরে ব্যাটিং করো, টেস্টে আবার এটা ডিফারেন্ট সিচুয়েশন টোটালি। তো দুইটা কিভাবে ডিফারেন্সটা আসলে অ্যাজ আ ব্যাটসম্যান বা তুমি মেন্টালি কিভাবে নিজেকে প্রিপেয়ার করো, আর কোনটা তোমার মানে প্রেফার্ড ফরম্যাট? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় টি-20 ইজ বেস্ট ফর মি। ইজি, আমার ইজি 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 ম্যাচ, যে হয় হয় মারো না ধরো। টেস্ট ম্যাচ হচ্ছে, আমি চাই টেস্ট আরো ইমপ্রুভ করতে। টেস্টে বলতে আমি আরো চাই ন্যাশনাল লিগ ইমপ্রুভ করতে, বিসিএল যেটা হয় বাংলাদেশে ওটা ইমপ্রুভ করতে, একদিন যেটা হয় লঙ্গার ভার্সন যেটা হয় আমি ওটা ইমপ্রুভ করতে চাই, আরো আরো বল সিলেকশন করতে চাই। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে বীরেন্দ্র সেহবাগ কিন্তু ওই যেভাবে খেলতো টেস্ট ওডিআই টি-20 সব সেম ভাবেই খেলতো। সো আমি চাই যে সেম ভাবে খেলার জন্য, বাট একটু টাইম নিয়ে। আমি আজ থেকে 5 বছর আগে যে সাব্বির ছিলাম, সেই সাব্বির এখন চেঞ্জ করে আমি লাস্ট 10 বছর আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই, এবং দেশকে যা দিতে চাই ওটা যেন আমার ক্যারিয়ারটা আরো বেশি ভারী হয়। তো আমি ওভাবে চিন্তা করছি, এবং হয় না যে আমি যে হয়তো রাশ শট খেলে ফেলতাম, বা হয়তো বা একটা বাজে শট খেলে ফেলতাম আজ থেকে 5 বছর বা 3 বছর আগে। সো এটা আস্তে আস্তে মিনিমাইজ করে কিভাবে 10টা বল বা 5টা বল বা 15টা বল কিভাবে সেভ করে নিজেকে চিন্তা ভাবনা করে খেলে, দেন নেক্সট ডে 20 বলস কিভাবে রান কাভার করতে পারি। কারণ আমি যে প্লেয়ার, আমার কাছে মনে হয় যে আমি 10 বল যদি আমি 5 রান করি, নেক্সট 15 বল আমি 30 রান করতে পারবো, সক্ষম হবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় এটা। সো এটাকে কিভাবে কন্টিনিউ করে যেন সাব্বিরের বোধহয় একটা কল এসেছে বা নেটের কারণে একটু ডিসকানেক্টেড। সিএম ভাই, আপনি হাসি দেন, একটু হাসি দেন, আপনার হাসি দেখলে ভালো লাগে। থ্যাংক ইউ। এই তো। এইভাবে বড় চিন্তা করা যায় কিভাবে টিমকে আরো বেশি সাপোর্ট। হ্যাঁ বাড়ি বাড়ি তুমি যে বললা যে তুমি সাব্বিরের জন্য স্টেডিয়ামের বাইরে ওয়েট করছিলা ব্যাট সই করার জন্য, তো ব্যাটটা কি পরে সই করাইতে পারছিলা? ইয়েস, ব্যাটটা আমার বাংলাদেশে আছে। আমি যখন নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে যাই, তারপর আমি ব্যাটটা বাংলাদেশে রেখে আসছি। আচ্ছা আচ্ছা। আর তোমার মতে তোমার কি মনে হয়, আমি যে কোয়েশ্চেনটা করলাম যে সাব্বিরের বেস্ট ইনিংস বা বা কোন কোন টাইমটাতে তোমার সাব্বিরের কোন খেলাটা দেখে তোমার সবচেয়ে ভালো লাগছিল? আমার এখন পর্যন্ত বেস্ট ইনিংস, মানে টু বি অনেস্ট, ওয়াজ দ্যাট বিপিএল 122 রাজশাহী কিংস। কিন্তু হারছিল তো ম্যাচটা। I know, but he pulled it single-handed. আই নো আই নো, ওইটা আমারও মজা সরি আমার লাগছিল। ফোন আসছিল। হ্যাঁ না সাব্বির, ওয়েলকাম ব্যাক। তো যেটা বলতেছিলে সেটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি। তো হ্যাঁ তুমি একটা কথা ওটাই বললা বলছিলাম আর যে কি, যে যে ব্যাটিং এর কথা বললা, ফিল্ডিং এর কথা বললা, কিন্তু আমরা জানতাম যে তুমি আসলে আগেও অনেক ভালো একটা বোলার ছিলা, লেগ স্পিনার হিসেবে তুমি খুব ভালো বোলিং করতা। তো যখন তুমি অস্ট্রেলিয়াতে ইয়া করতে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আজকে বোলিং করবে কিনা, ম্যাচের মধ্যেই আমি তোমাকে গ্যালারি থেকে জিজ্ঞেস করছিলাম বোলিং করবে কিনা, তখন তুমি তোমার শোল্ডার দেখাচ্ছিলা যে না শোল্ডারে কষ্টের কারণে এটা। আমরা কি সাব্বির রহমান অ্যাজ আ বোলার
আর কখনো দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই, আমাকে লাইভ ভাই মনে আছে, আমি কিন্তু আগে বলার ছিলাম, ইন্টার স্কুলে বোলিং করতাম, সব জায়গায় বোলিং করতাম। হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে আমি হয়তোবা আমার বোলিং, আমি আন্ডার 20 ওয়ার্ল্ড কাপেও বোলিং করেছি এবং ওখানে আমি আমি তো সেরা লেগি বলারও হিসেবে হয়েছিলাম। চিন্তা মনে হয়। আমার টিমের মধ্যে আমি সেরা বলারও হয়েছিলাম, আমাকে যে কোচ ছিল সে আমাকে বল গিফট করছিল, সো অলরাউন্ড হিসাবে। তো আমার কাছে মনে হয় আমাদের টিমে এত বলার হয়তোবা আমার কাছে ওই সুযোগটা আসে নাই, হয়তোবা সুযোগটা কখনো আসবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করি ম্যাচে প্র্যাকটিসে বোলিং করার জন্য, প্র্যাকটিসে রিদম করার জন্য, যে কামব্যাক করার জন্য। জাস্ট একটা ক্লিক লাগবে, কোনো একদিন যদি ইনশাল্লাহ ভালো সুযোগ পাই, বাংলাদেশকে জিতাতে পারি, দেন আমার নামটা হয়ে আসবে। বাট আমি ইন্টারেস্টেড বোলিং করার জন্য, এবং আমি খুব হ্যাপি যে আমি বোলিং করে ব্যাটিং করে বাংলাদেশকে জেতার জন্য। না, অবশ্যই এগ্রি করি। তো সাব্বির, আমাদের সাথে আরেকজন আছেন, আসিফ আদনান, সেও তোমার অনেক বড় ফ্যান। তো আসিফ আদনান, তুমি দেখতে পাচ্ছ যে সে অনেক শীতের কাপড় পরে আমাদের অস্ট্রেলিয়াতে এখন এখন অনেক শীত। তো আসিফ, কেমন আছো? তোমার তোমার এই তো সাব্বিরের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকতো তুমি বলতে পারো। আসসালামু আলাইকুম সাব্বির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। আমার আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে যে আমরা যে আপনি অনেক সময় বিগ ম্যাচ গুলা খেলেন, যে অনেক বিগ ম্যাচ আছে, অনেক বিগ টিম আছে, আহ, যখন এমন একটা সিচুয়েশনে আপনার তখন ব্যাটিং এ যেতে হয়েছে, বা আপনার তখন রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার, তখন ওই সিচুয়েশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন? যে আপনি তখন অন দ্য পিচ, আপনি মানে ইউ আর দ্য মেইন ফোকাস অফ ফর দ্য হোল দ্য কমিউনিটি অফ বাংলাদেশ, ওভারঅল অল ওভার দ্য বাংলাদেশ, তখন আপনি এই প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করেন, যে আপনার কাছে সম্পূর্ণ দায়িত্ব, কিভাবে আপনি অ্যাপ্রোচ করেন? তখন অ্যাকচুয়ালি আমি আমার পার্টনার সাথে কথা বলি, যে আমার পার্টনার থাকে তার সাথে কথা বলি। আমার যখন মনে হয় যে আমি নিজে প্রেশার ফিল করছি বা ও প্রেশার ফিল করছে, ওই সময়টা আমরা দুজন কথা বলি এবং খুব ফান করি। এবং অপোনেন্ট যে কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা প্লেয়ারের সাথে আমি তার সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করি, যে তার সাথে ফান করি, কথা বলি। আমি প্রেশারটা রিলিজ করার চেষ্টা করি ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, আমি আগে বল চুজ করি বা বলার চুজ করি, যে হয়তো আমার 15 বলে 30 রান লাগবে, আমি একটা ওভার চুজ করি, আমি যে ওই ওভারটাকে আমি একটা বিগ ওভার বানাবো। তাছাড়া আমি র্যান্ডম খেলার চেষ্টা করব। সো আমার কাছে মনে হয় যে আমার পার্টনারটা অনেক ইম্পর্টেন্ট। সে যদি আমাকে বুঝতে পারে যে আমি প্রেশারে আছি, সে যদি আমার সাথে ফান বা মজা করে ওই সময়টায়, তা আমি অনেক রিল্যাক্স হয়ে যাই। এবং আমার কাছে মনে হয় যে আমি যদি মনে করি যে ওই পার্টনারটা আমার কাছে মনে হয় ফিল করছে প্রেশারে, তার সাথে আমি গল্প করি বা কথা বলি, সে রিলিজ হয় অনেক। ওই টাইমটা অনেক ইম্পর্টেন্ট, যে হেল্পিং ইচ আদার। সো ওইখানে দুজন ছাড়া কেউ নাই ব্যাটসম্যানদের। আর আমার কাছে মনে হয় যে আমাকে যে যত বেশি স্লেজিং করে, আমি তত বেশি রিল্যাক্স হই। সো এটা হচ্ছে সবচেয়ে বড় বড় জিনিস আর কি, যে বেশি স্লেজিং করবে, আমার সাথে কথা বলবে, আমি তত বেশি রিল্যাক্স হই। সো প্রেশার মোমেন্ট আমি এটাই করি আর কি, নর্মালি একটু ফান করি, মজা করি, একটু 12 ম্যানকে ডাকি, একটু কথা বলি, যে প্ল্যান কি বা কথা বলার কোনো প্ল্যান আছে বা কি আছে বা আমি কি করব, তখন জেনে নিই, তখন আমি আমার রিদম চেঞ্জ করি আর কি। ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন আছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জানার জন্য। আমরাও তো খেলি, আমাদেরও এরকম অনেক সিচুয়েশন আছে। হ্যাঁ, আমরা সানডে ক্রিকেট খেলছি, ইটস লাইক এ ফান, বাট আমাদের এরকম প্রেশার সিচুয়েশন আসে, সেই জন্য আমি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমি জেনে নিলাম। আর একটা কোয়েশ্চেন আছে ভাই আমার আপনার কাছে, সেটা হচ্ছে কি, প্র্যাকটিসে যেমন হইতে পারে আপনি ফর্ম ব্যাটসম্যান, আপনার কোনো একটা শট আপনার কানেক্ট হচ্ছে না, প্র্যাকটিসে আপনি সেইটাকে কিভাবে আপনি আরো ইমপ্রুভ করেন? যে আমি কভার ড্রাইভ করতেছি, কভার ড্রাইভটা আমার আই নিড টু ইমপ্রুভ মাই কভার ড্রাইভ, সো এই জিনিসটা কিভাবে আপনি প্র্যাকটিসে কিভাবে করেন? নর্মালি যে জিনিসটা আমার যেটা হয় না, সেটা আমি টুর্নামেন্টের মধ্যে প্র্যাকটিস করি না। টুর্নামেন্টের মধ্যে ওটা অফ করে দিই, ওই শটটা আমি খেলা অফ করে দিই। দেন টুর্নামেন্ট শেষ করে আমি যখন 2 মাস বা 1 মাস আমার টাইম থাকে, ওটা আমি প্র্যাকটিস করতে থাকি, রেগুলার প্র্যাকটিস করতে থাকি, আর বাকিগুলো আমি চর্চা করতে থাকি, যেন ওইটা যেন হারিয়ে না যায়। সো আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট চলাকালীন কোনো প্র্যাকটিস, যে শটটা আপনার হচ্ছে না বা যে শটটা আপনার দরকার, ওটা প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। কারণ যে শটটা আপনি লেগে থাকবেন, ওটা আমার মনে হবে যে ওটা আপনার কাছে ওটা তখন প্র্যাকটিস বেশি অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন, আর বেশি শোনা যাচ্ছে আমার? সাব্বিরের অডিও নিয়ে মনে একটু সমস্যা ছিল। আসলে লাইভে যখন ফোন আসে, বুঝছেন লাবিব ভাই, তখন লাইভটা কেটে যেত। না আমাদের তো না মানুষ, আমাদের তো এত ফ্যান ট্যান নাই, আমরা তো, আমাদের এত কন্ট্রোল আসে না, তাই আমাদের লাইভটা চলতে থাকে। আর
আমরা আর কিছুক্ষণ হয়তোবা আরো 5-10 মিনিট থাকবো, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছে ঢাকায়, সরি রাজশাহীতে, উত্তর রাজশাহীতে আছে। আমরা একটু ওয়েট করি সাব্বিরকে ব্যাক করার জন্য। আমাদের কমিউনিটিতে আমরা খেলাগুলা খেলি সানডেতে, জি তো মোস্ট অফ দ্য টিমের আমাদের প্লেয়াররাই এই স্লেজিং সহ্য করতে পারে না। হ্যাঁ, স্লেজিং করলেই মাথা নষ্ট করে, মানে মাথা গরম করে আউটে চলে আসে। কিন্তু লাবিব অন্যরকম, লাবিবরে স্লেজিং করে লাবিব ভালো খেলে। সিয়াম ভাই আপনি এগুলা খালি খালি এগুলা বলে বলে সাব্বির তুমি মনে হয় জয়েন করছো, আবার একটু শোনা যাচ্ছে কিনা একটু কথা বললে যদি। আমরা শুনতে পাচ্ছি না সাব্বির। আরেকবার চেষ্টা করব। হ্যাঁ, তো না সিয়াম ভাই যেটা বলতেছিলেন আসলে স্লেজিং, আসিফ আদনান গুড কোয়েশ্চেন এটা। তো আমরা দেখছিলাম অবশ্য যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যখন আন্ডার-19 ফাইনালটা হয়, তখন বাংলাদেশ ইন্ডিয়াকে স্লেজ করে ওই ম্যাচটাতে, অনেক স্লেজ করে, অনেক অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ নেয়। তো অনেক সময় টিমরা সেভাবে প্রিপারেশন হয়তো বা নিয়ে নামে না যে বাংলাদেশের সাথে এই স্লেজিং এর এক্সপেকটেশনটা থাকবে। তো সিয়াম ভাই আপনি আপনাদের যেই সবচেয়ে কড়া রাইভালরি র্যান্ড্রিক রেডার্স এর সাথে, তো র্যান্ড্রিক আবার মাঠের মধ্যে টোটালি ডিফারেন্ট অ্যাপ্রোচ পিফির তুলনায়। তারা স্লেজ বলবো নাকি অ্যাগ্রেসিভনেস বলবো, মাঠের মধ্যে একটা ইন্টেন্সিটি নিয়ে নামে। তো আসলে এটাতে মানে এটা হ্যান্ডেল করা অনেকে পারে না, কিন্তু আপনি যেটা বললেন যে লাবিব ভাই এরকম সিচুয়েশনে ভালো খেলে, বেটার খেলে। হ্যাঁ, অনেকে সহ্য করতে পারে না, অনেকে নিতে পারে না, কিন্তু নিলে ভালো, কারণ এটা আসলে জানি না, আসলে স্লেজ পার্ট অফ ক্রিকেট। এখন জিনিসটাকে ফান হিসেবে নিলেই হলো, আমি আর স্বাভাবিকভাবে লিমিটে রাখা উচিত, এই আর কি। সো যেটা বলছিলাম, সরি ডিস্টার্ব করলাম আবার, না আসলে যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয় টুর্নামেন্ট শেষ করে ওই প্র্যাকটিসটা করা ইম্পর্টেন্ট, যে 2 মাস 1 মাস মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে আমার মনে হয় পারফেকশন আসবে, দেন ম্যাচে অ্যাপ্লাই করা উচিত। ওই টুর্নামেন্টের মধ্যে করলে কি হবে, টাইমটাও কভার হবে না, প্লাস অন্য শটেও প্রবলেম হবে, প্লাস আপনার প্রেশারটা বেশি হয়ে যাবে, যখন দেখবে প্র্যাকটিস করতে মন চাবে ওটা মারি একটু মারি। সো আমার কাছে প্র্যাকটিস টুর্নামেন্ট পরে করলে অনেক ইম্পর্টেন্ট, অফ সিজন যেটা বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভেরি গুড অ্যান্সার সাব্বির। তো আমি সিয়াম ভাই, বাড়ি আর আসিফ আদনানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটাতে জয়েন করার জন্য। তো লাবিব ভাই আর কিছুক্ষণ থাকেন, আর সাব্বির ভাই আপনি একটু কিছুক্ষণ থাকেন, আমরা আর 5-10 মিনিট কথা বলে র্যাপ আপ করে দেবো। সিয়াম ভাই, সাব্বির, বাড়ি আর আসিফ আদনান, তোমাদের লাস্ট কিছু বলা থাকলে সাব্বিরের জন্য বলে যদি জাস্ট লিভ করলো, তাহলে আমরা বাকি কনভারসেশনটা সাব্বির, শুভকামনা রইল, জাতীয় দলে দেখতে চাই, আসলে ভালো, ইনশাআল্লাহ মাথা ঠান্ডা করে খেলতে হবে, এটা আমি সবাই বলি। আর বেশি বেশি করে দোয়া করা যাতে আল্লাহ সুযোগ করে দেয়। হ্যাঁ অবশ্যই, লাখও লাগে। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তানিম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিয়াম ভাই, আপনাকে আমার টিমে দেখতে চাই। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে খেলার, যদি কোনো সুযোগ থাকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ, বিগ ফ্যান, proud of you ভাই, থ্যাংক ইউ, বাই। থ্যাংক ইউ ভাই, ঈদ মোবারক ইনশাআল্লাহ। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ। তো সাব্বির, দেখলেই তো তোমার মানে অস্ট্রেলিয়াতে আসলে অনেক ফ্যান অস্ট্রেলিয়াতে, মানে ঢাকার বাইরে। সরি, সাব্বির ইয়াটা আরেকবার চলে গেল। হ্যাঁ, আমরা একটু ওয়েট করে অনেক ভাই, একটা কথা, সাব্বিরকে এখানে বিগ ব্যাশে সিস্টেম করা যায় না কোনোভাবে? অবশ্যই। তো আপনি কালকে যে কোয়েশ্চেনটা করছিলেন যে হ্যাঁ কাউন্টির কোয়েশ্চেনটা, তো আমরা জাস্ট ওয়েট করে আরেকবার জয়েন করার জন্য। হ্যাঁ, সাব্বির আবার আসছে, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ সাব্বির, শোনা যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো লাবিব ভাই একটা প্রশ্ন কালকে করেছিল, আজকে তোমার জন্য করতে চাচ্ছে যে আমরা বাংলাদেশি যারা জাতীয় দলের ক্রিকেটারদেরকে দেখি, তারা দেশের বাইরে খুব একটা বেশি খেলতে যায় না, কাউন্টি ক্রিকেট হোক বা আমাদের এখানে বিগ ব্যাশ হোক। তো লাবিব ভাই, আপনি যদি কোশ্চেনটা আবার করতেন সাব্বির ভাইকে। হ্যাঁ, আসলে সাব্বির, তোমার কি কাউন্টিতে খেলার কোনো প্ল্যান আছে কিনা, বা ইভেন অস্ট্রেলিয়ান লিগ হোক বা বিগ ব্যাশ হোক, যেটাই হোক, কোনো প্ল্যান বা কোনো ইচ্ছা বা ইন্টেনশন? অ্যাকচুয়ালি আমার এশিয়া থেকে আমার দেশের বাইরে খেলতে বেশি মজা লাগে, কারণ বলগুলো খুব সুন্দর ফাইন আসে, খুব সুন্দর বাউন্সি আসে। আমার কাছে মনে হয় যে
আমার কাছে মনে হয় বেস্ট উইকেট গুলো এশিয়ান বাইরে যে উইকেট গুলো হয়, যেমন মেলবোর্ন, সিডনি, নিউজিল্যান্ডের উইকেট গুলা, ইংল্যান্ডের উইকেট গুলো বেস্ট উইকেট হয়। এন্ড টু বি অনেস্ট লাবিব ভাই, আমার খেলার খুব ইচ্ছা, বিকজ অফ দ্য লিঙ্ক। আমার কোনো হয়তো বা লিঙ্ক নাই, হয়তো বা কাউকে কোনো সময় বলি নাই যে হয়তো অ্যাকচুয়ালি আমার কাছে বলাটা কেমন কেমন অকওয়ার্ড লাগে, যে আসলে ভাই কি মনে করবে, বা ওই লোক কি মনে করবে যে হয়তো বা সাব্বির খেলতে যাচ্ছে। বাট আমি টু বি অনেস্ট, আমি যদি খেলা যদি অপশন আছে আমার কাছে, অফার আসে, ডেফিনেটলি আমি ইনশাআল্লাহ আমি খেলা ট্রাই করবো, এবং খেলার জন্য খুব ইচ্ছুক, আমি আসলে খেলতে চাই। না হয় না যে ইনশাল্লাহ, অনেক টি20 অনেক ভাই আছে, অনেক ভাই অর্গানাইজ করেন, না হলে আমাদের না, আমাকে যে আসলে আমেরিকায় আমার দুটো ছোট ভাই আছে, ও হুম আমাকে এক খেলার অফার দিচ্ছে। এই করোনার আগে খেলার কথা ছিল আমার, যে এই ঈদের আগে, রোজার আগে ওদের টুর্নামেন্ট হয় একটা, বিসিএল নামে, ওটা খেলার কথা ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল এবং আমার ভিসা কমপ্লিট ছিল। তো করোনার জন্য যেতে পারলাম না, বাট হ্যাঁ আমার কাছে খেলার খুব ইচ্ছা, যে অ্যাটলিস্ট যেন ওই কন্ডিশন খেলার জন্য আমার অ্যাটলিস্ট প্রিপারেশন থাকবে আমার। প্র্যাকটিস নেক্সট কোনো ট্যুর হলে বা নেক্সট কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো টুর্নামেন্টে আমার এক্সপিরিয়েন্স থাকবে, নতুন নতুন ফ্রেন্ড সার্কেল হবে, নতুন নতুন প্লেয়ারের সাথে আমার অ্যাড হবে, নতুন নতুন প্লেয়ারের সাথে আমার ইনভাইটেশন হবে। হয় না যে আমার থেকে কিছু যেন জানুক, ওরা থেকে কিছু আমি জানতে পারি, কারণ শিকার কোনো শেষ নাই, ছোট থেকে বড় না। যেই হোক না কেন, শিকার কোনো শেষ নাই। বাট আমি এনজয় করি, এবং আমি কোনো অপশন আসে নাই, বাট ওই আমেরিকা থেকে আসছে এবং ওটা আমি হ্যাঁ বলছি, এবং কোনো সময় যদি ইনশাআল্লাহ যদি অপশন থাকে, সুযোগ থাকে, অবশ্যই খেলবো, না অবশ্যই। অবশ্যই এই ওপেন মাইন্ডনেসটা বেশি ইম্পর্টেন্ট, যে না আমি প্রস্তুত দেশের বাইরে গিয়ে খেলাটা। তো সাব্বির, আসলে আমাদের ঘন্টা ক্রস করে ফেললাম, অনেকক্ষণ ধরে লাইভে আছি, আমি জানি যে আজকে দেরি করে একটু শুরু হয়েছে, আর প্লাস ইফতারের সময় আসছে, তোমরা বেশি সময় নেবো না, দুটো খালি প্রশ্ন করব, দুইটা প্রশ্ন করব, একটা একটু সিরিয়াস প্রশ্ন আর শেষ করে দেবো খুবই রিল্যাক্স একটা কোয়েশ্চেন দিয়ে। তো সিরিয়াস প্রশ্নটা এরকমই যে আসলে আমি গতকালকে তাসকিনকেও একই প্রশ্ন করেছিলাম, যে একটা ক্রিকেটারের ক্যারিয়ারে প্রচুর আপস এন্ড ডাউনস থাকে। যখন ভালো সময় যায় তখন বাংলাদেশের ফ্যান হোক, দেশের বাইরে ফ্যান হোক, রাজার মতন ট্রিটমেন্ট দেওয়া হয়, যে পত্রপত্রিকা হোক, রাজশাহীতে তো মানুষ, মানে তুমি যখন দেশের বাড়িতে ফেরত যাও ট্যুর করে এসে, বা ওয়ার্ল্ড কাপের পরে যখন 2015 সালের পরে তুমি ব্যাক টু বাংলাদেশ গিয়েছিলা, তখন তোমাকে সবাই হিরো হিসাবে ট্রিট করা হয়। আবার যখন খারাপ সময়টা যায় তখন মানে এটা খুবই মানে স্যাড একটা টাইম একটা মানুষের জন্য। নট জাস্ট মিডিয়াতে যেটা বলা হয় তোমার ব্যাপারে, বা অন্য কোনো ক্রিকেটের ব্যাপারে, কোনো মানুষই আসলে এইরকম জিনিস সহ্য করার মতন ক্ষমতাটা আসলে আমাদেরকে আল্লাহ, আমি জানি না, অনেকে দেয় অনেকে দেয় না, বা আমাদের ছোটকাল থেকে আমাদেরকে কিন্তু এই শিক্ষাটা কেউ দেয় না যে আমাদের এগেনস্টে কেউ এইভাবে একটা মানে এইভাবে বলবে। তো তখন খুব ডাউন ফিল করা হয়। আর ক্রিকেটারদের তো আরেকটা বড় জিনিস হয় যে ইনজুরি। তো ইনজুরি একটা অ্যাথলিটের জন্য এটা তো আসলে হাতের বাইরে থাকে, মাঝে মাঝে আনফরচুনেটলি ফিল্ডিং করতে গিয়ে বা ডাইভ দিতে গিয়ে একটা ইনজুরি হয়ে গেল, এখন খেলা থেকে বাদ পড়ে গেলাম, তখন আরেকজন এসে হয়তো বা সেই স্পটটা নিয়ে নিল, ওই সুযোগটা সে আরেকজন করে ফেললো। তো আল্লাহ আমি মনে করি সবসময় বেটার কিছু সবার জন্য রাখে। কিন্তু অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ক্রিকেটার সাব্বির, তুমি কিভাবে মানে নিজেকে এই উৎসাহটা দাও যে আচ্ছা আমার খারাপ সময় যাচ্ছে, বা আমাকে নেগেটিভ কিছু আমাকে নিয়ে বলা হচ্ছে, তারপর ভালো থেকে যে মন খারাপের দিনগুলো যায়, যে না আমি ক্রিকেটটা ছেড়ে দেবো, ক্রিকেট আর খেলবো না, আমি নর্মাল একটা লাইফ লিড করব, আমি ব্যবসা করব বা চাকরি করব নর্মাল মানুষদের মতন, যে এটা আমি আর সহ্য করতে পারছি না, এই এই ফিলিংটা না এসে আবার ঘুম থেকে উঠে আবার চেষ্টা, এই যে তুমি বলতেছো যে যতটুকু সম্ভব ফিটনেস রাখা, যতটুকু সম্ভব ডায়েটিং করা, যতটুকু সম্ভব নিজের থেকে প্র্যাকটিস করা, এই যে অনুশীলন এরকম তুমি বারবার সিরিজে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সাত সকালে উঠে দেশের বাইরে হোক দেশে হোক, এবং লাস্ট ওয়ান প্র্যাকটিসে ফিনিশ করার জন্য কিভাবে নিজেকে তুমি ইন্সপায়ার করো? একজন কোয়েশ্চেন করেছে যে সাব্বির ভাই আমরা ইয়াঙ্গার প্লেয়ারদেরকে কিভাবে ইন্সপায়ার করবো, কিন্তু আসলে নিজেকে তুমি নিজে কিভাবে ইন্সপায়ার করো যে না আই ওয়ান্ট টু কিপ গোয়িং? আর তোমার ফেসবুকে কিন্তু তোমার নামের নিচে লেখা আছে নেভার গিভ আপ, তো নেভার গিভ আপ, তো এইটা আসলে তুমি যে তোমার চেয়ে বেশি এটা বেটার এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবে আমি মনে করি। একটা অনেক ভাই, আমি আমার কাছে মনে হয়, আমি একটা লং নিয়ে অ্যানসার দেবো, হ্যাঁ ইনশাআল্লাহ। জি জি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এই শুধু প্লেয়ারকে একদিনে বড় করা, একদিনে ছোট করা শুধু বাংলাদেশে সম্ভব, এশিয়ার মধ্যে সম্ভব। দেশের আন্ডার ওভার এশিয়ার বাইরে দেখেন আপনি, নর্মালি একটা প্লেয়ারকে যেভাবে এক্সপেক্ট করে, একটা হিউম্যান মানুষকে সেভাবে এক্সপেক্ট করে, আমি এটা দেখেছি অনেকবার। এবং প্রত্যেকটাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, যে কোনো ইউরোপ কান্ট্রি দেখেছে, একটা মানুষকে যেভাবে ট্রিট করে, একটা সুইপার হোক না কেন, একটা কর্মচারী হোক না কেন, একটা প্লেয়ার হোক না কেন, সমানভাবে রিপেয়ার করে। শুধুমাত্র বাংলাদেশ আর এশিয়ার মধ্যে এটা কখনো এটা কম্পেয়ার করে না, শুধুমাত্র কম্পেয়ার করে যে ও আচ্ছা ও সুইপার, এ প্লেয়ার, স্যালুট হিম। তো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের মধ্যে হতে এটা বেশি হয়। 2 নম্বর জিনিস হচ্ছে, একটা প্লেয়ারের আপস এন্ড ডাউন থাকতেই পারে, এটা আমার কাছে মনে হয় যে আমি এটা মেনে নিই, এজ হিউম্যান বিং আমার দ্বারা সম্ভব, কারণ আমি এটা মানুষ,
আজকে আমি একটা মানুষের কাছে খারাপ, একটা মানুষের কাছে খারাপ নাও হতে পারি, ভালো হতে পারি, এটা একটা নর্মাল থিং। আমি এটা খুব ভালোভাবে আমি আমার মেন্টালিটি কিন্তু অনেক ভাই এশিয়ান লোকদের মতো, বা হয় না যে কিছু লোকের মেন্টালিটি এক না, কিন্তু মানে আমার মেন্টালিটি কিন্তু খুব, মানে আমি ছোট থেকে বড় হয়েছি হয়তো বা খুব সংখ্যক মানুষের সাথে, বা যে সংখ্যক মানুষের সাথে আমি ঘুরে ফিরেছি, তাদের মেন্টালিটি অনেক ব্রড মাইন্ডেড। তারা হয়তো বা দেশের লোক কিন্তু ব্রড মাইন্ডেড। আমি এরকম চিন্তা করি না যে একটা মানুষ কখনো যদি হেরে যায় তো সেটা যে কাম ব্যাক করতে পারবে না, তার কোনো অসম্ভব কিছু নাই। পৃথিবীর সবার জন্য একটা দরজা আছে, এটা পৃথিবীতে আল্লাহ লিখে দিয়েছে। তুমি হার্ড ওয়ার্ক খুবই করো, ভালো কথা। তুমি কষ্ট করো, আমি তোমাকে ফল দেবো, পৃথিবীর কেউ না দিক, আমি তোমাকে ফল দেবো। আর একটা জিনিস কি, আপনি যখন একটা পরীক্ষা দিয়ে যাচ্ছেন, টু বি এক্সাম্পল দিই, আপনি ধরেন এসএসসি পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনার পরীক্ষা নেক্সট ডে ইংলিশ, আপনি ভুল করে বাংলা পড়ে গেছেন। সো আপনি যে বাংলা পড়ে গেছেন, বাংলা কখনো আপনি ভুলবেন না, কিন্তু এই ওই পড়াটা আপনি কখনো ভুলবেন না। পৃথিবীতে হুম। একদিন আপনার লাইফে একবার হলে কাজে দিবে ওই জিনিসটা। আপনি ওটা ফল এবং হার্ডওয়ার্ক করেছেন, ওটা কষ্ট করে অর্জন করেছেন, এটা কখনো হারাবে না। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি কষ্ট করেন এবং ওটা মনে ডিটারমেন্ট থাকেন যে আমি এটা অ্যাচিভমেন্ট করতে যাব, তো একটা কথা যে পুরা কায়নাত आपके लिए দোয়া करता है, जो आपकी चाहती है। সো আমার কাছে মনে হয় যে আমি যদি জিনিসটা চাবো বা জিনিসটা আমার কাছে মনে হয় যে আমি এটা পারবো, পৃথিবীতে হার্ডওয়ার্ক আর কষ্ট ছাড়া পৃথিবীতে আর মানুষ কিছু করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া যদি আপনার না দেয়। আল্লাহ বলছে আপনি কষ্ট করেন, হার্ডওয়ার্ক করেন, আমি আপনাকে দিব। এটার মূল্য আজ না হোক কাল হোক 2 দিন পর আপনি অবশ্যই পাবেন। 3 নম্বর থিং আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের লং টাইম খেলার জন্য একটা ব্রেক খুব ইম্পর্টেন্ট। আমি 5 বছর খেলেছি, একটা লম্বা যদি আপনি ব্রেক করেন, হয়তো আপনি পারফরমেন্স জন্য বাদ পড়েছেন, ইনজুরির জন্য বাদ পড়েছেন, বাট ওই ব্রেকটা আপনার কাছে পজিটিভ নিতে হবে, কারণ ওই ব্রেকের মাধ্যমে কিন্তু আপনি নেক্সট 10 বছর বা 15 বছর বা 5 বছর প্ল্যান করতে পারবেন সেটেল হয়ে। অনেক সময় ম্যাচের মধ্যে থাকে, প্ল্যান করতে পারেন না, একটা একটা ফ্রি টাইম করতে পারছেন না, হয়তোবা একটা হয় না যে প্ল্যানিং এর একটা টাইম, সুন্দর একটা শান্ত শিষ্ট সুন্দর একটা টাইম আছে, ওটা করতে পারছেন না। একটা প্লেয়ারের ব্রেক থ্রু খুব ইম্পর্টেন্ট যদি সে বড় লেভেল বড় হতে চায়। সব প্লেয়ার এটা ব্রেক থ্রু হতে। বিরাট কোহলি 2 দিন আগে ইন্টারভিউ দিস তামিম ভাইকে, সে প্রথম ঢোকার পরে বাদ পড়ে গেছে, দেন সে ব্রেক পাইছে, সে একটা কিন্তু চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে যে আমি চ্যালেঞ্জ হিসাবে নিবো এবং এটাকে আমি কাম ব্যাক করবো। তো আমার কাছে মনে হয় একটা প্লেয়ারের ব্রেক হওয়া ইম্পর্টেন্ট, এটা নেগেটিভ না, এটা পজিটিভ হওয়া উচিত। যে আমি যদি ব্রেক, আমি এদের সাবজেক্ট যদি ব্রেক নিই 1 বছর বা 6 মাস, তো আমার কাছে মনে হয় যে আমি নেক্সট 10 বছর প্ল্যান করতে পারবো যে আমার নেক্সট বছর কিভাবে হতে পারে। আমার পিছের যে ভুলগুলা, যে পাস্ট ইজ পাস্ট, যে ভুলগুলা ছিল এটা আমি ওভারকাম করে যখন নেক্সট ডে 10 বছরের জন্য যাবো, সেটা অনেক ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে ভাই, আমি ইনজুরি কথা বলছেন মনে হয়, যে প্লেয়ার ইনজুরি হওয়া। সো আমি আল্লাহর মতো এখন ইনজুরি হই নাই, বড় ইনজুরির জন্য টিম থেকে বাদ পড়ি নাই, হয়তো পার্সোনাল জন্য টিম থেকে বাদ পড়তে পারি, বাট ইনজুরির জন্য আমি আপাতত বাদ পড়িনি, বিকজ অফ আমি নিজের কেয়ার ছিলাম, নিজের শরীরের উপর কেয়ার হয়েছি, হয়তো আমি নিজের শরীরকে যত্ন নিয়েছি। নিয়ে একটা প্লেয়ার স্পোর্টসম্যানের খুব ইম্পর্টেন্ট নিজের শরীরকে যত্ন নেওয়া, এটা খাওয়া দিয়ে হোক, এটা ঘুম দিয়ে হোক, এন্টারটেনমেন্ট দিয়ে হোক, বা মানুষের রিফ্রেশ যে কোনো টাইপের গেম দিয়ে হোক না কেন, মানুষের শরীর খুবই ইম্পর্টেন্ট একটা যত্ন নেওয়া। স্পোর্টসম্যান সারাদিন টেন্স নাই, ব্রেইনকে অন্যদিকে ডাইভার্ট করতে হয়, মানুষকে একটু রেস্ট নিতে হয়, শরীরটা অনেক ঝুঁকি যায়, অনেক প্রেশার যায়, এটাকে কিভাবে ওভারকাম করতে হয়, এটা এন্টারটেনমেন্ট হতে পারে, ফ্যামিলির সাথে টাইম হতে পারে, এটা হতে পারে একটা ব্রেক হতে পারে। সো আমার কাছে মনে হয় অল অ্যাবাউট আমি খুব পজিটিভ জিনিসগুলো নিয়েছি, এবং আমার কাছে মনে হয় যে এই 5 বছর আমি জীবনে যত লোক দেখেছি, যত মানুষ দেখেছি, যত টাইম দেখেছি, আমার উঠান এই পাশ দেখেছি, ওই পাশ দেখেছি, আমার কাছে মনে হয় একটা ব্রেক থ্রু ইম্পর্টেন্ট, এবং আমি যেটা করছি এটা পজিটিভ নিয়েছি, এবং এটা ইনশাল্লাহ ওভারকাম করে নেক্সট 10 বছর আমি প্ল্যান করছি যে কিভাবে কি করা যায় না কি। দ্যাটস ইট। না সাব্বির, তোমার অ্যান্সারটা অসাধারণ, আমি অসাধারণ মনে করছি। তো একজন মানুষ যে জিজ্ঞাসা করছে যে কিভাবে ইন্সপায়ার করা যায়, আসলে তোমার এই কথা শুনে যদি একজন মানুষ ইন্সপায়ার্ড না হয়, তাহলে আমি জানি এর চেয়ে বেটার আর কি, মানে কিভাবে ইন্সপায়ার হবে। এবং তোমার সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগছে, যে তুমি যে কথাটা বললা, আমি এরকম কথা আগে কখনো শুনি নাই। আমি নিজের লাইফে আমি নিজে এটা অ্যাপ্লাই করতে পারবো। যে তুমি যেটা বললা যে ইংরেজি পরীক্ষা, কিন্তু আমি বাংলা পড়ে গিয়েছি, হয়তো আমি পরীক্ষাটা ফেল করবো, কিন্তু সেই বাংলা যে আমি প্রিপারেশনটা নিয়েছিলাম বা যে পড়াশোনাটা আমি করেছিলাম, সেটা একদিন না একদিন আমার কাজে দিবে ইনশাল্লাহ। তো এটা আসলে একটা কি বলেন নাবিক ভাই, কথা কি ঠিক যে এটা আসলে খুবই হ্যাঁ, মানে ভেরি ভেরি গ্রেট ওয়ার্ডস, একটা ভেরি ইন্সপায়ারিং ওয়ার্ডস। না ট্রু, উইদাউট ডাউট। আসলে সাব্বিরকে আমরা দেখছি কিভাবে উঠছে সে, আলহামদুলিল্লাহ। সে অনেক হার্ড ওয়ার্ক করে সবসময়,
কিন্তু সে যেটাই হয়ে যাক, সে কিন্তু তার জায়গা থেকে কোনো সময় সে কিন্তু চেঞ্জ হয়নি, সে কিন্তু আগের মতোই আছে, তার খেলা স্টাইলও চেঞ্জ রাখেনি, সে কারোর জন্য চেঞ্জ হয়নি, সে চেষ্টা করে যাচ্ছে। এখন মানুষের আপস ডাউন আসেই। এখন ইনশাল্লাহ আমরা আশা করি সাব্বিরকে 3টা ফরম্যাটে দেখবো। আমার সিরিয়াসলি ওকে টেস্টে দেখার খুব ইচ্ছা। আমি জানি টেস্টেও সে একই রকম ভাবে খেলবে এবং আসলে আমি মানে ইনশাল্লাহ আমি খুবই 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 দেখতে চাই টেস্ট ক্রিকেটে, কারণ আমার কাছে এখনো ওই ইংল্যান্ডের সাথে ওই টেস্ট ম্যাচটা চিরাঙ্গের মাটিতে, আমি বললাম না যে এরকম ইনিংস খুব কম মানুষের খেলার ক্ষমতা আছে, যে মেন্টাল যে শক্তিটা, যে একটা জোনে চলে যাওয়া। আর তুমি যেটা বললে যে বীরেন্দ্র সেহবাগ কিন্তু আসলে তার মানে টেকনিক্যালি সে টেস্ট ক্রিকেটের জন্য হয়তো বা ছিল না, বা রেকমেন্ডেশন ছিল না, বা তার যে ব্যাটিং স্টাইল ছিল সে টেস্ট ক্রিকেটের জন্য ভালো ছিল, কিন্তু সে ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ টেস্ট ব্যাটসম্যান ছিল ওয়ার্ল্ড ক্রিকেটের সময়। তো লাবিব ভাইয়ের সাথে আমি এটা টোটালি একমত যে লাল বলে তো দেখতে চাই, আর সাদা বলে তো তুমি ন্যাচারাল, টি-20 ক্রিকেট তো তুমি ওভাবে ন্যাচারাল। লাল বলে ওভাবে সুযোগও পাইনি, আসলে ওকে সুযোগ দেওয়া হয়নি অতটা, কারণ ওকে আগে আমাদের একটা বাংলাদেশে একটা ট্রেডমার্ক আছে যে টি-20 স্পেশালিস্ট, ওয়ানডে স্পেশালিস্ট, যাই হোক এই জন্য হয়তো ও সুযোগ পায়নি। তো ইনশাল্লাহ আমরা দেখবো ও ব্রেকটা সাকিব ভাই যেভাবে চেঞ্জটা আনছে, 1 বছর গ্যাপ নিয়ে এসে ওয়ার্ল্ড কাপে ফাটায় ফেললো, ইনশাল্লাহ সাব্বিরও এসে ইনশাল্লাহ ওরকমই কিছু একটা আসতেছে আশা করতেছি। আর ওর বোলিং, আমরা কিন্তু রাজশাহীতে ওকে জানতাম লেগ স্পিনার হিসেবে, কিন্তু ঠিক আছে ও ব্যাটিং করে লেগ স্পিনার, ব্যাটিংও পারে কিন্তু লেগ স্পিনার, কিন্তু সে মানে ও আসলে ওই বাংলাদেশে যেটা বললো প্রচুর বোলার সুযোগ পাইতেছে না, আসলে ও বোলিং এ আসলে আমার মনে হয় একটু ভ্যারাইটি আসবে, আমাদের লেগ স্পিনারও নাই। তো ওকে যদি একটু সুযোগ দেওয়া হয় বা ওকে নিয়ে ওয়ার্ক করা হয় ওভাবে, তাহলে হয়তো একটু ভ্যারিয়েশন আসলো আমাদের বোলিং ইউনিটে। ইনশাআল্লাহ ডেফিনেটলি ইনশাআল্লাহ লাবিব ভাই, এগ্রি করি আমি। তো সাবির ভাই, লাস্ট প্রশ্ন আজকে লাইভটা শেষ করার আগে, তো এটা মোর একটা ফান প্রশ্ন, এটা ক্রিকেটের বাইরের একটা প্রশ্ন আমাদের জন্য। তো আমরা আসলে আজকে কথা শুরু করলাম ইউভেন্টাস নিয়ে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিয়ে, রিয়াল মাদ্রিদ নিয়ে। তো আমি নিজে থেকে দেখেছি, লাবিব ভাই হয়তো এটা জানে, যে আমরা ন্যাশনাল টিমে হোক কি আপনার প্রিমিয়ার লিগের টিম প্রাইম ব্যাংকে যখন খেলতেন, আমি দেখেছি যে খেলা প্র্যাকটিসের আগে বা খেলার আগে ফুটবল খেলা হয় প্লেয়ারদের মধ্যে। তো ফুটবল খেলা, তো আপনাকে যদি একটা ফুটবল টিমের ক্যাপ্টেন বানানো হতো, আর আপনার যদি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে চুজ করতে হতো যে 3-4 জন প্লেয়ার আপনার দলে খেলার জন্য, তাহলে আপনি কাকে কাকে নিতেন? মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তো ডেফিনেটলি মাশরাফি বিন মুর্তজা স্ট্রাইকার। তাই? আচ্ছা, এটা আমাদের কিন্তু বলেন তো, এটা এটা ভেরি গুড ফুটবল ম্যান। ভাঙা পানি রিয়েলি সে ভাঙা পাতে খেলুক, বাট ওনার সিক্স এর অনেক ভালো, উনি খুব গোল দিতে পারে, গোল করাইতে পারে। সো এই 3টা প্লেয়ার। 5 নম্বর সৌম্য সরকার, 4 নম্বর সৌম্য সরকার, 5 নম্বর হচ্ছে তামিম ইকবাল। তাই? তামিম ভাই, ওয়াও, এটা বেশ গোলকিপার না, ও গোল কখনোই পারবে না, কাউকে গোল দেওয়া সম্ভব না। আচ্ছা, আর একজনকে যদি বলা হয় যে না, এই লোকটা তোমার অপোজিশনে থাকলে তুমি খুব খুশি থাকবা, যে না ওকে দেখছি ওই দলে আছে, তো ওকে ড্রিবল করে পাস করে খুব ইজি, বা সে ফুটবল নিয়ে খুবই হোপলেস, মানে না পারতে না সে ফুটবল খেলতে আসে কি তোমাদের সাথে, আমার অপোনেন্ট যদি মুশফিকুর রহিম হয়, সেন্ট বেটার, অনেক মজা পাওয়া, এনজয় হয়, অনেক রাশ হয়, অনেক ত্রাস হয়, অনেক ফাইটিং হয়, অনেক ড্রিবলিং হয়, অনেক ন্যাং মারা হয়, অনেক কিছু হয়, লাফালাফি হয়, ক্যাচাল হয়, ঝগড়া হয়। সো অল অ্যাবাউট দ্য ফান, লাইক ওভার টিমমেটস। সো এটাই আর কি, যে উনিও আমার টিমে হলে আমি গ্রেটফুল, এগেনস্ট খেললেও আমি গ্রেটফুল। সো অল অ্যাবাউট থিং ভেরি ফান। অবশ্যই সাব্বির, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। তা আমাদের সাথে লাইভ জয়েন করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। তো দুইজন নো প্রবলেমস এট অল। সাব্বির, আমাদের দুইজন জয়েন করার কথা ছিল, তো আনফরচুনেটলি তানজিল চৌধুরী, তুমি তানজিল ভাইকে খুব ভালো করে চিনো, তো ওর দাদির একটু শরীর খারাপ, ও আসার চেষ্টা করেছিল মনে হয়, এখন আমি একটু ওকে লাইভটা শেষ করে ফোন দিয়ে দেখবো যে দাদির কি অবস্থা। তো দাদি ইনশাল্লাহ আমি দোয়া প্রার্থনা করি যে উনি যাতে ভালো থাকে, আর তানজিল নিজেও ভালো থাকে যেন। আর আরেকজনের আসার কথা ছিল মুহিম, সে হচ্ছে অফিস আটকে আছে, তো ও আমাকে এসএমএস করছে কালকে।
ওই হ্যাঁ, আমার ফ্রেন্ড হয়, লাবিব ভাই জানে ভালো মতো। হ্যাঁ, তো ও এবং বাংলাদেশে আছে, ও আমাকে এসএমএস করছে যে লাইভ করবি নাকি, আমি বলছি হ্যাঁ দোস্ত তুই করবি কি নাকি। তো বলছি হ্যাঁ, আমার একটু মনে হয় ওনার মনে হয় সমস্যা হয়েছে, মানে কি প্রবলেম ফেস করছে মনে হয়, তো হ্যাঁ। তো তো আসলে মানুষের প্রবলেম। মানুষের মানুষের আমরা দেখতে পারি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানুষের জীবনে অনেক সমস্যা থাকে। এই করোনা পরিস্থিতিতে তোমরা অ্যাজ ক্রিকেটার, আমি তোমার ফার্স্ট লাইভটা দেখেছিলাম, তুমি বলেছিলে যে ওখানে যে আমি শিওর ছিলাম যে লাইভে আসবো কিনা, তো আপনি যখন বললেন আমার না লাইভে এসে ভালো লাগলো। তো এই পরিস্থিতিতে রোজার মাসে তোমরা আসলে সবাইকে মানে হয়তো মাঠে এন্টারটেইন করতে পারছো না, কিন্তু এই যে এসে গল্প করা বা সময়টা স্পেন্ড করা, যে রাইট 1.5 ঘন্টা আমাদের সাথে আজকে ছিলা, লাবিব ভাইও রাইট। ছিল। তো তোমাদেরও পার্সোনাল লাইফ আছে আমি জানি, কিন্তু আমরা অনেক অনেক কৃতজ্ঞ আসলে আজকে যে গ্রুপটা আসলে তুমি কথা বলে বা যারা তোমাকে দেখছে সবাই অস্ট্রেলিয়ার মোটামুটি আমাদের সিডনি কমিটির মানুষজন, দেশের মানুষ তো দেখছেই, তো অনেকেই অনেক কিছু সাব্বির, মানে আমরা অনেক অনেক থ্যাঙ্কস তোমার জন্য, এবং তোমার সাথে অনেকদিন পরে কথা বলে আমার নিজেরও খুব ভালো লাগলো। আপুকে অবশ্যই সালাম দিবা, ঈদের শুভেচ্ছা অবশ্যই রইলো, ফ্যামিলি আশা করি খুব ভালো থাকবে। লাবিব ভাই অলসো আপনাকেও থ্যাংক ইউ জানানোর জন্য। তো আমি যদি Thank কিছু you. বলার থাকতো, লাস্ট কিছু বলে আমরা লিভ তাহলে বিদায় নিয়ে নিই। আমার কি বলার আছে, সাব্বির তোমাকে দেখতে চাই ইনশাআল্লাহ ন্যাশনাল টিমে। আর ইনশাআল্লাহ। এনি চান্স অনেক ভাই আপনি ক্রিয়েট করেন, আপনি তো ক্রিয়েট করতে পারবেন। এই সিডনি লিগ হোক, সিডনি লিগ মিন্স সিডনি গ্রেড ক্রিকেট, কিন্তু আমাদের সিডনি গ্রেড ক্রিকেট আপনি জানেন ডেফিনেটলি ফার্স্ট গ্রেড রিয়েলি অনেক আপ দ্য লেভেল। ওইখানে খেললে ডেফিনেটলি, আসলে ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো ওরও একটা ডেফিনেটলি। প্র্যাকটিস হবে। তো ওখানে যদি ও এসে একটা সিজন খেলে গেল বা ইভেন হাফ এ সিজন, ওটাও খারাপ না। এখন যদি অপরচুনিটি হয় ডেফিনেটলি দেখতে চাইবো। আহ, ওখানেও ইনশাআল্লাহ। ডেফিনেটলি বাংলাদেশি প্রচুর সাপোর্ট পাবা। আর ওয়ার্ক হার্ড, ইনশাআল্লাহ দেখা যাবে, টিভিতে দেখবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ লাবিব ভাই, আর থ্যাংক ইউ। আর বর্ডার খুললে অবশ্যই আবার অস্ট্রেলিয়া দেখতে চাই। টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে এবছর হওয়ার কথা ছিল, ইনশাআল্লাহ। তো যদি ইনশাআল্লাহ। হয় তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আপনি ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আসবা, অবশ্যই। আর অবশ্যই। লাবিব ভাই রান্না আমরা একসাথে খেতে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ নো ইনশাআল্লাহ ভাবি ডাউট, সহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। Right. ঠিক আছে সাব্বির, থ্যাংক ইউ, অগ্রিম ঈদ মোবারক রইলো। লাবিব ভাই আপনাকে থ্যাংক ঈদ ইউ মোবারক রইলো। অনেক Good ভাই, morning, থ্যাংক ইউ guys. লাবিব ভাই, ঈদ মোবারক সবাইকে। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্যামিলিকে সবাই সালাম দিবেন। ঈদ মোবারক। ইনশাআল্লাহ। আসসালামু ঈদ আলাইকুম। মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই আজকে এনজয় করলেন। এই ছিল আমাদের লাইভ সিডনি কিছু কমিউনিটি ক্রিকেটারদের সাথে। তো অনেক অনেক কথার মাঝে সাব্বির রহমানের সাথে আমাদের কথা হলো ওনার রাজশাহীর বাসা থেকে। লকডাউনের মধ্যে তার প্রিপারেশন কেমন যাচ্ছে, তার কিছু লাইফে কিছু পরিবর্তন আসলো, ইসলাম ধর্ম তাকে কিভাবে সাহায্য করছে, তার পার্টনার আপু কিভাবে বিয়ের পরে তার জীবন পাল্টে যাচ্ছে, এবং ক্রিকেট টিমে কামব্যাক করার জন্য তার কি কি স্টেপ নিচ্ছেন। অলসো তার ইন্সপিরেশনের ব্যাপারে আমরা কথা বললাম, আমরা ফুটবলের ব্যাপারে কথা বললাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আমরা জানলাম যে সাব্বির রহমান অনেক বড় একটা ভক্ত। তো সবার জন্য আমার কাছে এটা আপনাদের সবার কাছে আমারও চাওয়া যে না, আমাদের ন্যাশনাল ক্রিকেটার যারা আছে যারা কষ্ট করছে যেন দলে ফেরত আসে। তো আমরা নেগেটিভ কথাগুলা যতটুকু পারি অ্যাজ ফ্যান্স আমরা সীমিত রাখি, কারণ এটা তাদেরকে মেন্টালি ডেফিনেটলি অনেক এফেক্ট করে। তো সাব্বিরের মতন প্লেয়াররা আমরা যাতে না হারাই ফেলি, তো ইনশাল্লাহ ইমপ্রুভ করে ন্যাশনাল টিমে ফেরত আসবে, বা ন্যাশনাল টিমে তো উনি আছে সব ফরম্যাটে। আমি টেস্ট ক্রিকেটেও সাব্বিরকে দেখতে চাই, সে খুবই আমার প্রিয় একজন ক্রিকেটার। আহ এর সাথে আপনারা যারা যারা আজকে আমাদের লাইভটা দেখলেন 1.5 ঘন্টা ধরে, যারা আমাদের সাথে জয়েন করছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি আমাদের সাথে সময়টা আপনাদের ভালো কাটলো। তো ঈদ ঈদ সামনে আছে, দেশে এবং অস্ট্রেলিয়াতেও ঈদ খুব সামনে আছে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক রইলো। আমরা চেষ্টা করব ঈদের পরে আবার কিছু নতুন নিউ ক্রিকেটার্সদেরকে নিয়ে, নিউ সুপারস্টারদেরকে নিয়ে আপনাদের সাথে লাইভ করতে, এবং এই পরিস্থিতির সময় আপনাদের সবাইকে একটু এন্টারটেইন করে রাখতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।